এক কারণেই জায়গায় হচ্ছে গন্ডগোল ছিল। জি স্যার। এই কারণ হচ্ছে রেকর্ডিংটা এই রেকর্ডিং এর মতো রেকর্ডিং চলেছে কিন্তু আমার স্ক্রিন অফ। পরে যখন আবার স্ক্রিন চালু হয়েছে তখন কিন্তু ওই অডিও এবং ভিডিও অ্যাডজাস্ট করতে পারিনি। সো যাই হোক, এই জন্য আমরা নতুন করে এখন আবার ভিডিও করলাম, যেহেতু একটু আগে হ্যাং করেছিল। সো আমরা যেটা প্রথমে দেখব সেটা হচ্ছে স্যালারি শিট। একটা স্যালারি শিটে আমরা যদি এটা তৈরি করি, আমার অলরেডি তৈরি করা আছে একটা। আমি এটাতে কাজ করব জাস্ট আমি সময় বাঁচানোর জন্য, বাট আপনাদেরকে নতুন করে তৈরি করতে হবে। নতুন করে হচ্ছে আপনাদেরকে এটা তৈরি করতে হবে। এর কারণ হচ্ছে নতুনভাবে যদি আপনি তৈরি না করেন তাহলে অনেক কিছুই পারা যাবে না। ওকে, এই হচ্ছে আমাদের একটা স্যালারি শিট। আমি জাস্ট তৈরি করে রেখেছি, একটা স্যাম্পল তৈরি করে রেখেছি। আমরা যে কন্ডিশনগুলো দেখে আসি একটু। এই হচ্ছে আমাদের বেশ কিছু কন্ডিশন। আমি যদি উপরের তথ্যগুলোকে ফিল আপ করি, প্রথমে আছে কি আছে, সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার, নাম, ডেজিগনেশন, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, গ্রস টোটাল। আমাদের প্রথমেই এই কাজটুকু একবারে করে নিতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এই পেজটা যেন একটা A4 সাইজ পেজে প্রিন্ট হয়, A4 সাইজ পেজ, সেটা আমাদের তৈরি করতে হবে। আমরা জানি যে পেজ লেআউট থেকে আমাদের মার্জিন, ওরিয়েন্টেশন এগুলো আমরা সেট করে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের এটা A4 সাইজ পেজ হয়ে যাবে। যদি আমাদের A4 সাইজ যাতে বড় হয়ে যায়, তাহলে আমরা যে হোয়াইট থেকে 1 পেজ করে দেব, তাহলে সেটা A4 সাইজের বড় কখনোই হবে না। আমি যতই বড় করি, স্কেলে দেখবো যে একটু কমতেছে, মানে পার্সেন্টেজ আনুপাতিক হারে কমছে, কিন্তু এটা A4 সাইজের মধ্যেই থাকবে। সো হোয়াইটটাকে আমরা 1 পেজ করে দেবো, এটা হচ্ছে আমাদের একটা কাজ। A4 সাইজে যেন অবশ্যই এটা থাকে। এরপরে যে কন্ডিশন আমাদের তা হচ্ছে ইউনিক আইডি উইথ ডিজিট ভ্যালিডেশন। আমরা যে আইডি নাম্বারটা তৈরি করব, সেই আইডি নাম্বারটা একটা ইউনিক আইডি হবে। ইউনিক আইডি বলতে কি বোঝায়? ইউনিক আইডি হচ্ছে এটাতে কোনো প্রকার ডুপ্লিকেট হবে না। আইডিতে কোনো প্রকার ডুপ্লিকেট যেন না হয়। মনে করি যে পেন্সিল বক্স 1 একজনের আইডি। সো 1 তো আর কারো আইডি হতে পারে না। পরের জনের 2 হবে, 3 হবে, 4 হবে। কিছুক্ষণ পরে যে আরেকজনও যদি 1 হয়ে যায়, তাহলে তো আর হবে না, ঠিক না? কারণ আইডি নাম্বার ইউনিক আইডি হতে হয়। আইডি নাম্বারটা সবসময় ইউনিক আইডি হতে হয়। সো আমাদের এই ইউনিক আইডিটা তৈরি করব, এবং ইউনিক আইডির মধ্যে আবার আমরা একটা ডিজিটেড ভ্যালিডেশন করব। মনে করি এই যে এখানে পেন্সিল বক্স লিখতে কয়টা ক্যারেক্টার লিখেছে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। সো এই 10টা বা 11টা ক্যারেক্টার যেন কেউ লিখতে না পারে, আমরা বলে দেব যে 5টা বা 6টা ডিজিট হবে। 5টা বা 6টা ডিজিট। সো এই কাজটা একটু জটিল, যার কারণে এটা আমরা একটু পরে করব। আইডি নাম্বারটা আমাদের একটু বাকি থাকুক, আমরা একটু পরে করব। এরপর হচ্ছে নাম। আমি যে কারো নামই আপাতত দিয়ে দিচ্ছি। আপনি কোশ্চেনে যে সকল নাম আছে সেই সকল নাম ব্যবহার করবেন। এরপর হচ্ছে ডেজিগনেশন। ডেজিগনেশনে বলা থাকবে যে ডেজিগনেশনটা ড্রপ ডাউন লিস্ট করতে হবে। ডেজিগনেশনটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে, কিন্তু ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য ডেজিগনেশন নামগুলো আপনি কোথায় পাবেন বা ডেজিগনেশনগুলো কোথায় পাবেন সেটা কিন্তু আপনাকে একটু খুঁজে বের করতে হবে। তার নিচেই লেখা থাকবে বেসিক স্যালারির বেসড অন ডেজিগনেশন। যদি সিও হয় তার স্যালারি হয় 50,000 টাকা, এমডি হলো 45, ম্যানেজার হলো 40, আইটি 35। এটা কিন্তু আমি একটা জাস্ট ধারণার জন্য দিয়েছি। তার মানে এখানে কিন্তু আমাদের ডেজিগনেশনগুলো আছে। এই ডেজিগনেশনগুলো আমাদের এই জায়গাতে ড্রপ ডাউন করতে হবে। দেখি তাহলে কিভাবে করতে হয়। তো আমরা অনেকে অলরেডি পারি। ড্রপ ডাউন করার জন্য যেটা করতে হয় তা হচ্ছে এতটুকু আমি সিলেক্ট করলাম প্রথমে, ফার্স্ট কাজ। এরপর আমি ডেটাতে চলে যাব। ডেটা,
ডেটাতে যাওয়ার পর ডেটা ভ্যালিডেশন আছে, এই যে দুইটা চিহ্ন দেওয়া আছে এরকমও থাকতে পারে, অথবা সরাসরি ডেটা ভ্যালিডেশন লেখাও থাকতে পারে। এখানে ক্লিক করলে ডেটা ভ্যালিডেশন একটা পপ আপ চলে আসবে। এই জায়গা থেকে আমরা লিস্ট সিলেক্ট করে দেব। লিস্ট সিলেক্ট করলে আমাদের সোর্সে কিছু লিখার জায়গা আসছে, এখানে আমরা লিখে দেব যে সকল ডেজিগনেশন আমাদের আছে। একটা লিখব, একটা কমা দেব, লিখব, একটা কমা দেব। প্রত্যেকটা COMD ম্যানেজার IT অন্য পেজে ট্রেইনার। সোর্স দিয়ে দিই তাহলে আসে। বুঝিনি। অন্য শিটে লিখে যদি সোর্স দিয়ে দিই, অন্য জায়গাতে লিখে যদি সোর্স দিয়ে দেন, অন্য জায়গাতে লিখার কি দরকার আছে? আচ্ছা লিখতে তো বেশি থাকুক হবেই না, আপনাকে। কার্টুন থাকুক। তবে হবে, আপনি যেভাবে বলেছেন হবে, কোনো অসুবিধা নেই। ওটা আপনি যদি আরো অ্যাডভান্স লেভেলে পারেন অবশ্যই করবেন, কোনো সমস্যা নাই। আমাদের এখানে যারা জয়েন করছে তারা মোটামুটি সবাই পারে, তারপরও এই সকল বিষয়গুলো অনেকেরই প্র্যাকটিস নাই। সো যার কারণে আমরা একদম বেসিক থেকে শুরু করি। আপনি যদি আরও ভালোভাবে পারেন অ্যাডভান্স লেভেল, তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, বলো। রাতে ভাত খাবে না খিচুড়ি খাবে? তাহলে চিংড়ি ভুনা করতাম, সকালে খিচুড়ি খাবে। ঠিক আছে, ওকে। যদি সোর্স দেখে দিতে পারি তাহলে আমরা দেখাবো, কোনো সমস্যা নাই। ডেজিগনেশনে আমাদের ওই নামগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসছে। সো আমরা এখান থেকে জাস্ট একটা একটা করে সিলেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে আমাদের। এইটা হচ্ছে আমাদের একটা কাজ। আমাদের এই যে একটা আইকন আসছে না, ড্রপ ডাউন তৈরি করা, এটা হচ্ছে আমাদের একটা কাজ মনে করি। এইখানে যদি সিও হয় তাহলে তার বেসিক স্যালারি হবে 50,000 টাকা। আমার সাজেশন অনুযায়ী, আমার যে সাজেশন, সেই সাজেশন অনুযায়ী যদি সিও হয় তাহলে তার বেসিক স্যালারি হবে 50,000 টাকা। এমডি হলো 45,000 টাকা। তার মানে আমাদের এখানে কোন কন্ডিশনটা ব্যবহার করতে হবে? কেউ কি বলতে পারবো কোন কন্ডিশন? ইফ ইফ কন্ডিশনটা আমরা ব্যবহার করব। ইফ অর্থাৎ যদি। ইফ কন্ডিশনটা কেন ব্যবহার করা হয়? যেখানে একাধিক কন্ডিশন থাকে সেখানে ইফ কন্ডিশন। মনে করি আজকে আমরা সবাই অনলাইনে জয়েন করতে পেরেছি, আমি যদি আপনাদেরকে লিংক প্রোভাইড করি তাহলে আপনি জয়েন করতে পারবেন, যদি প্রোভাইড না করি তাহলে জয়েন করতে পারবেন না। ঠিক না? আমি আজকে যদি ইন্টারনেট থাকে তাহলে আমি ক্লাসে জয়েন করতে পারবো, যদি ইন্টারনেট না থাকে তাহলে জয়েন করতে পারবো না। সো যেটা মেইন কাজ সেটা হচ্ছে ইন্টারনেট থাকাটা। যদি হয়, যদি সেটা সত্য হয় তাহলে একরকম রেজাল্ট আসবে, যদি না হয় তাহলে আরেক রকম রেজাল্ট আসবে। আমরা যে অ্যাসেসমেন্টে বসছি, অ্যাসেসমেন্টেও যদি আমি সবগুলো কাজ পারি তাহলে কম্পিটেন্ট, যদি না পারি তাহলে নট ইয়েট কম্পিটেন্ট। আমার মেইন কাজটা হচ্ছে অ্যাসেসমেন্টে সবগুলো পারা। যদি পারি একরকম রেজাল্ট, যদি না পারি তাহলে অন্যরকম রেজাল্ট। এখানেও সেম ঠিক, যদি আসবে সমান ইফ, অর্থাৎ যদি। আমাদের ইফ কন্ডিশন লেখার জন্য সমান ইফ একটা ব্র্যাকেট দেব। এরপরে নিচে দেখেন এক্সেলের সবচেয়ে মজার যে বিষয় তা হচ্ছে নিচে রেফারেন্সে বলে দেয় অনেক কিছু। এখন চাচ্ছে লজিক্যাল টেস্ট, মানে আমাদের যেটা মেইন সূত্র বা মেইন কাজ ওইটা আমাকে লিখতে হবে লজিক্যাল টেস্ট হিসাবে। লজিকটা কি? লজিকটা হচ্ছে এই সেল নাম্বার, দ্যাট মিনস D4 সমান সিও। আমরা জানি যে মাইক্রোসফট এক্সেলে এক্স্যাক্ট কোনো ভ্যালু লেখার জন্য ডাবল কোটেশন ব্যবহার করতে হয়। যে কোনো প্রকার এক্স্যাক্ট ভ্যালু লিখতে হলে ডাবল কোটেশন ব্যবহার করতে হয়। ডাবল কোটেশনের মধ্যে আমি যা লিখব এক্স্যাক্ট ওটাই থাকবে। আমি যদি এর মধ্যে কোনো কিছু যোগ বিয়োগও করতে চাই, যোগ বিয়োগ চিহ্ন দিলেও ডাবল কোটেশনের মধ্যে থাকলে সেটা যোগ বিয়োগ হবে না, সেটা এক্স্যাক্ট ওই ভ্যালুটাই শো করবে আমাদের সামনে। সো ডাবল কোটেশন মানে ওই এক্স্যাক্ট ভ্যালু রাখার জন্যই আমরা লিখে দিলাম যে এই ফোরটা যদি সিও হয়, একটা কমা, একটু হাইলাইট হয়েছে কি ভ্যালু ইফ ট্রু, যদি সিও হয় তাহলে কি হবে, লিখে দিলাম 50,000। যদি সিও হয় তাহলে 50,000 হবে, আরেকটা কমা দিলাম,
আসছে কি ভ্যালু ইফ ফলস, যদি সিওটা না হয় তাহলে কি হবে? ভ্যালু ইফ ফলসে যদি সিওটা না হয় তাহলে কি হবে? আমি যে কোনো কিছু লিখে দিতে পারি, মনে করে লিখে দিলাম 0, বোঝার সুবিধা আছে, ব্র্যাকেট শেষ করে ইন্টার দিলাম। এটা হচ্ছে কোনটা, D6 না D4? এখানে সিও আছে বলে 50,000 চলে আসছে, এখানে যদি অন্য কিছু হয় তাহলে 0 চলে আসছে, ঠিক না? অন্য যাই দিই না কেন এখানে 0, যদি শুধুমাত্র সি হয় তাহলে 50,000 আসবে, অন্য কিছু থাকলে কিন্তু অন্য কোনো কিছু আসবে না, কারণ আমরা সূত্রতে বলে দিয়েছি যে অন্য কিছু হলেই, সিও না হলেই 0 আসবে। এতটুকু কি বুঝতে পেরেছি ইফ কন্ডিশন? জি স্যার, বুঝতে আমি পেরেছি। যদি এই ইফ কন্ডিশন না পারি তাহলে পরবর্তী একটাও পারবো না। পরবর্তী স্যালারি শিট বলেন, রেজাল্ট শিট বলেন, ইনভয়েস বলেন, ওয়েজ শিট বলেন, ইলেকট্রিসিটি বিল বলেন, একটাও আমি পারবো না যদি এখন আপনি না বুঝেন। এই জন্য আমরা স্যালারি শিটটাতে বেশি সময় দেব, বাকিগুলো কম সময় দেব। প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমরা বুঝিয়ে দেবো স্যালারি শিটে, অন্য কোনোটাতে আমরা এত ভালোভাবে বুঝাবো না। আমরা ছিলাম ইফ কন্ডিশনে। ইফ কন্ডিশনে যেটা বলেছি যে এই D4 যদি সিও হয় তাহলে 50,000। যেহেতু আমাদের আরও কন্ডিশন আছে তাই আমরা ভ্যালু ইফ ফলস কোনো কিছু না লিখে আমরা আবারও ইফ কন্ডিশন লিখব। আবার ইফ কন্ডিশন, এখন কি হবে? D4 যদি এমডি হয়, তার মানে আমাদের যে কটা কন্ডিশন আছে সবগুলো আমি লিখে ফেলবো। আবার ইফ D4 সমান কি হয়, ম্যানেজার হয়, কমা 40। আবার ইফ D4 যদি আইটি হয়, ও সমান যদি আইটি হয়, 35। আবার ইফ D4 যদি ট্রেনার হয়, 30। আবার ইফ D4 D4 সমান ট্রেনার বলতে কেসে আর এক্সিকিউটিভ হয়, তাহলে 30,000। স্যার ওই যে এক্সিকিউটিভে যে এস ব্যবহার করা হয় না, ওই জায়গায় কি আসলে কি ফলাফল আসবে কিনা? না 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 না, ফলাফল আসবে না, বানান অবশ্যই অ্যাকুরেট থাকতে হবে। জি স্যার, আমি সেটাই বলতে চাইছিলাম। যদি আদার্স হয় তাহলে 25,000। একটু খেয়াল করে দেখবো যে আমি জাস্ট সূত্রগুলো একটানা লিখে গেছি, প্রত্যেকটা ইফের পরে একটা করে ব্র্যাকেট দিয়েছি, প্রত্যেকটা ইফের পরে একটা করে ব্র্যাকেট দিয়েছি এবং যেটা আমাদের মেন সূত্র সেটা লিখেছি। এতটুকু যদি বুঝি তাহলে হুবহু সেটাই কিন্তু জাস্ট কপি পেস্ট করার মতো কাজ করেছি আমি, ঠিক না? হুবহু কিন্তু ওটাই আমার হয়েছে। যদি ইফ D4 সমান ম্যানেজার হলে 40,000, ইফ D4 সমান আইটি হলে 35,000, ইফ D4 সমান ট্রেনার হলে 30,000। একই কাজ কিন্তু, এবং প্রত্যেকটা ইফের পর একটা করে ব্র্যাকেট শুরু হয়েছে কিন্তু কোথাও ব্র্যাকেট শেষ হয় নাই, কোথাও কিন্তু ব্র্যাকেট শেষ হয় নাই, কারণ ইফ কন্ডিশনের যেটা নিয়ম তা হচ্ছে আপনি সবগুলো ব্র্যাকেট একসাথে শেষ করতে হবে। ইফ কন্ডিশনের আপনার যে কটা কন্ডিশন থাকবে প্রত্যেকটা কন্ডিশন একবার সবগুলো লেখা শেষ হয়ে গেলে সবগুলো ব্র্যাকেট একসাথে শেষ করতে হবে। আমরা কয়টা ব্র্যাকেট দিয়েছিলাম? 1 2 3 4 5 6 7টা ব্র্যাকেট, সো 7টা ব্র্যাকেট আমরা শেষ করব। 1 2 3 4 5 6 7টা ব্র্যাকেট শেষ করে দিলাম, তাহলে আমাদের এটার কাজ শেষ। এটাই আমরা একটু ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম, সবগুলো হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে চেঞ্জ করে দেই, যেটা দেই তার আনুপাতিক হারে তার বেসিক স্যালারি যত টাকা সেটাই চলে আসবে।
আর আনুপাতিক হারে বেসিক স্যালারিটা অটোমেটিকলি চলে আসবে। যে কোনোটাতেই আমি এভাবে চেঞ্জ করতে পারবো। তারা এভাবে আপনাকে প্রত্যেকটা চেঞ্জ করে দেখবে। বেসিক স্যালারিটা বুঝতে পেরেছি? জি স্যার, পেরেছি। বেশি কি কঠিন মনে হয়েছে? না স্যার, বুঝতে পেরেছি। বেশি এটা কঠিন বুঝতে মনে পেরেছি, হয়েছে? এটা বুঝতে পেরেছি যে ডেজিগনেশনের ওই ইয়েটা ওটা একটু আরেকটু দেখতে হবে, ডাটা ভ্যালিডেশন যেটা। ডাটা ভ্যালিডেশন থেকে ডাটা জি জি, ওটা ভ্যালিডেশন আরেকবার দেখতে এটা খুবই সহজ। ডেটা থেকে আমরা ডেটা ভ্যালিডেশনে চলে যাব। এই ডেটা ভ্যালিডেশনের লিস্ট সিলেক্ট করে দেব, লিস্ট। এখানে আমি ওই নামগুলো জাস্ট লিখে দেব, তাহলেই হয়ে যাবে। হবে। আচ্ছা, এটা সিলেক্ট করে নিতে হবে না, আগে সিলেক্ট করে নিয়ে দেন। হ্যাঁ, সিলেক্ট করে নিলে হবে কি, আপনাকে সবগুলোতেই সেই এই যে ড্রপ ডাউনটা তৈরি হয়ে যাবে। না হলে একটাতে যদি আচ্ছা তৈরি করেন, ওটা আবার আচ্ছা কপি করে সবগুলোতে পেস্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, আমাদের তাহলে এটা ওকে, বোঝা হয়ে গেছে। জি এটা বুঝতে পারছি। আফজালুনা আছেন আমাদের সাথে। আফজালুনা, বুঝতে পেরেছি? কই লুনা? নাই, হারিয়ে গেছে। রেশমি শিকদার? ভাইয়া আমি আছি, রাস্তায় আছি তো সেজন্য। আপনি মাইক্রোফোনটা বন্ধ করে দেন, শব্দ হচ্ছে অনেক। ওকে, আর হচ্ছে সো যদি আমরা এই বেসিক স্যালারিটা বুঝতে পারি, তাহলে হাউস রেন্টটা ঠিক একই রকম হবে। আমরা একটু কন্ডিশনটা দেখে আসি, কন্ডিশনে কি আছে। হাউস রেন্ট বেসড অন ডেজিগনেশন, ডেজিগনেশন যা হবে হাউস রেন্টটা ঠিক তার আনুপাতিক হারে হবে, এবং সেই সাথে তার বেসিক স্যালারির 50% হবে। বলে দিয়েছে সিও হলে 50%, এমডি হলে 40%, ম্যানেজার হলে 40%, আইটি হলে 35%, এক্সিকিউটিভ 30%, 30%, 30%। এটা কিন্তু আমাদের বলে দিয়েছে। আমার এই সাজেশনে কোশ্চেনে যদি এরকম থাকে এরকম করব, যদি অন্যরকম বলে অন্যরকম করব। আমি কিন্তু বারবার প্রত্যেকটাতেই লিখে দিয়েছি, এটি একটি সাজেশন আকারে স্যাম্পল ফাইল তৈরি করা হয়েছে। টুলস অনুযায়ী স্পেসিফিকেশন শিট ভালোভাবে পড়ে কাজ করতে হবে। সো এটাই যে হুবহু আসবে এমনটা কিন্তু না। আমি অনেকগুলো কাজ দেখাচ্ছি, সেখান থেকে এতগুলো কাজ আসবে না, আর কম আসবে। আমি যদি সবগুলো পারি, কমগুলো তাহলে আমরা খুব সহজেই পেরে যাব। সো আমরা এই কাজটা শেষ করলাম, এখন আমরা এই কাজটা করব। এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আবারও সেই ইফ কন্ডিশন। ইফ D4 যদি সিও হয়, আগের বারের মতোই আমরা যে কাজটা করেছিলাম তা হচ্ছে সরাসরি লিখে দিয়েছিলাম 50,000, ঠিক না? এখন বলে দেবো এই 50,000 গুণ 50%। 50,000-এর 50%। যারা আরেকটু ভালো পারি তারা এই 50,000 সরাসরি না লিখে এই সেল নাম্বারও বলে দিতে পারি, E4 হবে। বেসিক স্যালারির যে সেল নাম্বারটা আছে সেটাও বলে দিতে পারি। আমরা অ্যাডভান্স লেভেলে কোনো কিছু করতে যেয়ে ভুল যেন না করি, সেই জন্য আপনি যেভাবে ভালো পারবেন সেভাবেই করবেন। 50,000 গুণ 50%, কোনো সমস্যা নাই। এটা করলে কোনো অ্যাসেসর আপনাকে ফেল দেবে না বা না করবে না যেটা কেন করেছেন। আপনি 50% বের করতে পেরেছেন কিনা সেটাই মেইন বিষয়, জাস্ট গুণ করে দিয়েছি পার্সেন্টেজ। আবার ইফ D4 সমান যদি এমডি হয়, তাহলে কি হবে? 45,000 গুণ 45%। আগের ফর্মুলাটা কপি করে নিয়ে এসে প্রত্যেকটার সাথে সাথে পার্সেন্টেজ দিয়ে দিলে হয় না? হবে, আপনি করেন ওভাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি কপি করতে চান তাহলে কপি ওইরকমভাবে এক্সপার্ট লেভেলে কপি করতে হবে, কারণ কপি করার সময়ই হচ্ছে বেশি ঝামেলা করি আমরা। আপনি কপি করতে পারলে অবশ্যই কপি করবেন। ওকে, সো
এভাবে আমরা সবগুলোই লিখে ফেলবো। D4 যদি কি হয়, ম্যানেজার হয়, তাহলে হচ্ছে 40,000 গুণ 40%। আবার ইফ D4 যদি আইটি হয়, তাহলে 35,000 গুণ 35%। যেভাবে হয় আর কি। এটাতে আমি এক্স্যাক্ট ভ্যালু লিখতেছি এমনটা কিন্তু আমি কিন্তু জাস্ট ডেমো হিসাবে দেখাচ্ছি। D4 সমান যদি ট্রেনার হয়, তাহলে হচ্ছে 30,000 গুণ 30%, কমা ইফ D4 সমান যদি এক্সিকিউটিভ হয়, তাহলে 30,000 গুণ 30%। আবার ইফ D4 সমান যদি আদার্স হয়, এক্সিকিউটিভস আছে না, যদি আদার্স হয় তাহলে 25,000 গুণ 25%। আমি একইভাবে যে কটা ব্র্যাকেট শুরু করেছিলাম সমান সংখ্যক ব্র্যাকেট আমরা শেষ করে দেব, তাহলেই আমাদের সবগুলোতেই কাজ হয়ে যাবে। আনুপাতিক হারে 40%, 35%, 30% সবগুলো আমাদের কাজ হয়ে যাবে। যদি এইটা বুঝতে পারি, এইটা তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হবে। এটাতে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু যদি বলতেন। নাই স্যার, না এটা তো কনফিউশন না, এটা ঠিক আছে স্যার। এই স্ক্রিনটা একটু বড় করে দেন না স্যার। আমি স্ক্রিন একদম ফুল স্ক্রিনই তো করেছি, এর চাইতে আর বড় আর করা যাবে না। আপনি নিজেরটা ফুল স্ক্রিন করে নেন। আপনার পিসির না না ঠিক একটু আছে স্যার। ফুল স্ক্রিন করে নিলে হয়ে যাবে। সো এতটুকু যদি হয়ে যায় তাহলে বাকিগুলো খুবই সহজ। মেডিকেল অ্যানাউন্সটা হচ্ছে 10%। সো বেসিক স্যালারি যত টাকা গুণ 10% লিখে দিলেই আমাদের এটা কাজ হয়ে যাবে। বেসিক স্যালারির 10% টাকা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, এবং গ্রস টোটালটা হচ্ছে সবগুলো যোগ করে দিলেই হয়ে যাবে। বাকি হলো না। এগুলো তো আমরা জানি, জাস্ট যোগ করে দিলেই আমাদের গ্রস টোটালটা বের হয়ে যাবে। আমরা ট্যাক্স বের করতে পারি, কত পার্সেন্ট ট্যাক্স কাটতে বলেছে, 15%। ট্যাক্সটা আমরা তাহলে বের করতে ফেলি, গ্রস টোটাল গুণ 15%, এবং ট্যাক্সটা জানি যে মাইনাস হয়, গ্রস টোটাল থেকে বিয়োগ হবে ট্যাক্স। ট্যাক্স আমাদের স্যালারি থেকে কেটে রাখে না? ওটা কি গ্রস টোটাল থেকে দিতে বলে নাকি বেসিক থেকে দিতে বলে? গ্রস থেকেও দিতে বলতে পারে, বেসিক থেকেও দিতে বলতে পারে। যেখান থেকে দেবে আপনি সেখান থেকেই বের করবেন, কোনো সমস্যা নেই, যেখান থেকে আপনাকে বলবে। ওকে, এরপর হচ্ছে আমরা ম্যাক্সিমাম মিনিমামটা বের করে ফেলবো। ম্যাক্সিমাম মিনিমামে যা আমরা হচ্ছে নর্মালি তো এরকম থাকে, আমরা জানি। সেই সবগুলোকে সিলেক্ট করে যদি আমরা মার্জ করি তাহলে সবগুলো মিলিয়ে একটা সেল হয়। ওই যে মার্জ অ্যান্ড সেন্টার আছে আমাদের, সবগুলো মিলে এখানে আমরা লিখে দেবো কি, সমান ম্যাক্স। ম্যাক্সিমাম নাম্বার বের করতে হলে ম্যাক্স, মিনিমাম নাম্বার বের করতে হলে মিন। এই ম্যাক্সিমাম মিনিমামও আপনার গ্রস টোটালেও বের করতে বলতে পারে, আবার টোটালেও বের করতে বলতে পারে। সো যেখান থেকে আমরা করুন, জাস্ট সবগুলো সিলেক্ট করে ইন্টার দেবো, তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা চলে আসবে। মিনিমামেও একই অবস্থা, সমান মিন। ম্যাক্সিমাম ভ্যালু কত আর মিনিমাম ভ্যালু কত, খুব সহজেই চলে আসছে। কিন্তু র্যাঙ্ক বের করতে হলে সমান র্যাঙ্ক। এইটা একটু একটু জটিল, একটু অ্যাডভান্স, একটু আমাদের এখানে সেল রেফারেন্সের কিছু কাজ করতে হয়। কেমন সেটা? র্যাঙ্কে আমরা বলেছি কি, র্যাঙ্কের হাইলাইট হচ্ছে নাম্বার, কার র্যাঙ্ক আমি বের করব, এই সেল নাম্বার র্যাঙ্ক বের করবো, ইনি কত নাম্বারে আছে, কমা। এরপর হচ্ছে রেফারেন্স। রেফারেন্স হচ্ছে আমাদের সবগুলোকে সিলেক্ট করে দিতে হবে। রেফারেন্সটার কারণটা কি, মনে করি আমি
আমার ক্লাসে রোল নাম্বার 5, কিন্তু আমি কত জনের মধ্যে 5, ওটাই হচ্ছে আমাদের আমাদের রেফারেন্স। আমি যে রোল নাম্বার 1 হয়েছি কত জনের মধ্যে 1 হয়েছি। সো যে টোটাল যে ভ্যালু বা টোটাল যে সংখ্যা সেটাই হচ্ছে আমাদের রেফারেন্স। সো আমাদের সবারই সেলগুলো সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আমাদের লক করতে হবে। লক করার জন্য যেটা করতে হয় আমাদের ফাংশনাল কি 4 বা F4 প্রেস করতে হয়, তার আগে একটা করে ডলার সাইন দিতে হয়, তাহলে এটা আমাদের লক হয়ে যাবে। এই লকটা হচ্ছে 3 প্রকারের লক হয়। আপনাদের এমসিকিউ কোশ্চেনে কিন্তু এই ডলার সাইনের একটা এমসিকিউ আছে, আপনারা সম্ভবত পড়েছেন। কোনো ভ্যালুকে ফিক্সড রাখার জন্য বা অ্যাবসোলিউট রেফারেন্স কোনটা, ডলার সাইন। ফিক্সড রাখার জন্য কোন সাইন ব্যবহার করতে হয়, ডলার সাইন। আপনাকে সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট রাখার জন্য বা হচ্ছে ওটাকে আপনাকে ফিক্সড রাখার জন্য কি ব্যবহার করতে হয়, সেল রেফারেন্স বা অ্যাবসোলিউট রেফারেন্স। 3টা কোশ্চেন আছে আমার সাজেশনে, সব জায়গাতেই ডলার সাইন অথবা অ্যাবসোলিউট সেল রেফারেন্স। আরেকটা কমাতে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার আছে, অ্যাসেন্ডিং অর্ডারে আমরা ডিসেন্ডিং আকারে 0 করে দেব, ব্র্যাকেট শেষ করে দেব, ইন্টার বাটন প্রেস করলে ইনি 1 নাম্বার চলে আসবে এবং আস্তে আস্তে সবগুলোই নাম্বারগুলো চলে আসবে। এখন যদি আমি কি করব, ডেজিগনেশনে প্রথমটা সিও থেকে ট্রেনার করে দিলাম, তাহলে 1 নাম্বার হয়ে গেছে, যিনি এমডি সে অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমাদের এই র্যাঙ্কটা অনেক সময় আসে, অনেক সময় আসে না, যদি আসে তাহলে যেন আমরা পারি। এই এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন? আমরা এতটুকু স্যার স্যার র্যাঙ্কটা একটু সমস্যা হয়েছে স্যার, বুঝতে পারিনি। র্যাঙ্কটা একটু র্যাঙ্কটা আমি আবার প্রায় দেখাচ্ছি সবার তো, জন্য আমি আবার দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। সমান র্যাঙ্ক, RANK, র্যাঙ্ক ব্র্যাকেট ফার্স্ট সেল নাম্বার, প্রথম যে সেল নাম্বারটা আছে সেই সেল নাম্বারটা, কমা সবগুলো সেল নাম্বারটা সিলেক্ট করে দেব এবং F4 প্রেস করো, ফাংশনাল কি 4। যদি আপনার ল্যাপটপে সরাসরি F4 প্রেস করলে এই ডলার সাইন না আসে, তাহলে ল্যাপটপে আরেকটা কি আছে, FN, নিচের স্যার দিকে কন্ট্রোলের পাশে, ওইটা চেপে ধরে FN কি প্রেস করতে হবে, আরেকটা কমা দিয়ে 0, ব্র্যাকেট শেষ, ইন্টার। F4 ফাংশনাল কি 4 আছে অথবা ফাংশনাল কি আছে একটা, এইটা চেপে ধরে F4 প্রেস করতে হবে, যে কোনো একটাতে আপনার এই ডলার সাইনটা আসবে নিশ্চিত। সো আপনার যেহেতু 25 তারিখে অ্যাসেসমেন্ট, 25 তারিখ সকাল 8টার সময় এসেই আপনার সরাসরি A4 প্রেস করলে আসে নাকি FN কি ধরে A4 প্রেস করলে আসে, এটা একটু দেখে নেবেন তাহলে যেন অ্যাসেসমেন্টের সময় কোনো প্রকার সমস্যা না হয়। ওকে, এই 2টা নাম্বার শুধুমাত্র আমরা একটু জি স্যার, বুঝতে পারছি। মনে রাখবো। ওকে, র্যাঙ্কটা বুঝতে পেরেছি। র্যাঙ্কের কি এই লেভেলে র্যাঙ্কটা করলে হবে নাকি আরো অ্যাডভান্স করতে হবে? আর কিচ্ছু করতে হবে না, অ্যাডভান্সের কোনো চিন্তাই করবেন না। আমি ডুপ্লিকেট যতটুকু সমস্যা নাই, দেখাচ্ছি ওকে। আমি যতটুকু দেখাচ্ছি হুবহু এতটুকু করবেন, তারপর কোন অ্যাসেসর আপনাকে ফেল দেয় সেটা আমি বুঝবো। রাশিদুল, ওই যে F4 কি দিয়ে যে ডলার সাইন নিয়ে আসছে, এটা কি ম্যান্ডেটরি না করলে আসে না? না করলে আসবে না, আচ্ছা, না করলে অ্যাকুরেট ভাবে আসবে না, কারণ আমরা তো জানি যে আমরা এই জায়গাতে যে সেলটা যোগ বিয়োগ করেছি, নিচে ক্লিক করলে এতটুকু চলে আসছে, এইটা আবার বিয়োগ হয়েছে, এটা ক্লিক করলে এইটা বিয়োগ হয়েছে। যখন আমি ড্র্যাগ করে নিচের দিকে আসবো, আনুপাতিক হারে এইগুলো আর সিলেক্ট থাকবে না, নিচের দিকে সিলেক্ট হয়ে যাবে, তখন আপনার র্যাঙ্কটা অ্যাকুরেট ভাবে থাকবে না। দ্যাটস রাইট। বুঝতে পেরেছি এতটুকু? কারো কোনো কনফিউশন আছে? না ভাই, ক্লিয়ার। যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা আইডি নাম্বারে চলে যাব। এখন আইডি নাম্বার, আইডি নাম্বার যেটা সবচাইতে বেশি কঠিন সবাই বলে, কিন্তু এটা আসলে অত বেশি কঠিনও না। আইডি নাম্বার বের করতে হলে আমাদের 2টা বিষয় মাথায় রাখতে হবে, 2টা বিষয় মাথায় রাখতে হবে। কি কি বিষয়? বিষয় 1, তা হচ্ছে আমাদের সেলগুলো যেন কোনো প্রকার ডুপ্লিকেট না হয়।
ডুপ্লিকেট, যদি ডুপ্লিকেট না হয় তাহলে তো সেটা ইউনিক আইডি, ঠিক না? ডুপ্লিকেট না হওয়া মানেই এক একটা ইউনিক আইডি এবং সেই সাথে এক একটা ডিজিট ভ্যালিডেশন। এই ডিজিট ভ্যালিডেশন যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, কয়টা ডিজিট আছে সেটা আমাদের গুণে বের করতে হবে। এটার জন্য আমরা যে ফাংশন ব্যবহার করবো সেটা হচ্ছে লেন। আমরা জানি যে লেন দিয়ে আমরা ডিজিটগুলোকে গুনতে পারি। আমরা যদি এই যে নাম যে লিখেছি এখানে কয়টা ডিজিট আছে এটা যদি আমরা দেখি, সমান লেন এই সেল নাম্বার, দেখেন এখানে 4টা ডিজিট আছে, ঠিক না? C4 না লিখে আমরা যদি C5 লিখি, আকাশের মধ্যে কয়টা ডিজিট, 5টা ডিজিট আছে। ওকে, আমরা যদি C10 লিখি, প্রিন্সের মধ্যে 6টা ডিজিট। তার মানে ডিজিট কিন্তু আমাদের গুনতে হলে আমাদের লেন ফর্মুলাটা ব্যবহার করতে হবে। আর আমি যদি ডুপ্লিকেট ভ্যালু বের করতে চাই, ডুপ্লিকেট ভ্যালু যদি আমি রিমুভ করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কয়টা সংখ্যা হইলো সেটা আমাদের গুণে বের করতে হবে। তার মানে আমাদের কাউন্ট ব্যবহার করতে হবে, কাউন্ট। আমাদের যে কোনো সংখ্যাকে গোনার জন্য কাউন্ট ব্যবহার করতে হয় না, আমাদের লেন এবং কাউন্ট এই দুইটা ফর্মুলা আমাদের একসাথে কাজ করতে হবে এবং দুইটা মিলে যদি কাজ করতে হয় তাহলে আমাদের আর একটা ফর্মুলা দরকার, সেটা হচ্ছে অ্যান্ড, দুইটাকে যুক্ত করার জন্য। আমরা যদি একটু লিখি যে আসলে সিলেক্ট করে আমরা কি করব, লিখব। আমি যদি এখানে লিখি সমান লেন, লিখতে পারি আমরা এই সেল নাম্বার সমান 5 ডিজিট হবে, বলে দিতে পারি এই সেল নাম্বারটা সমান কত ডিজিট হবে সেটা আমরা বলে দিতে পারি। লেন সমান ব্র্যাকেট সমান 5 ডিজিট, ফলস, কারণ এখানে 5 ডিজিট হয় নাই। এখানে আমি যদি অন্য কিছু লিখে দিই তাহলে সেটা ট্রু হয়েছে, এমন এখানে 5 ডিজিট আছে, ঠিক না? সো এই ট্রু ফলস দেখে আমরা বুঝতে পারি যে আসলে লেন ফর্মুলা এইভাবে কাজ করবে। আমরা যে ফর্মুলাটা লিখতে চাচ্ছি এখানে, আমরা ফর্মুলাটা এখানে না লিখে আমরা লিখবো হচ্ছে আমাদের আবার সেই ডেটা ভ্যালিডেশনে আমরা যেখান থেকে লিস্ট করেছিলাম, লিস্ট না করে আমরা কাস্টমে যে কাস্টম ফর্মুলা লিখবো। এই ফর্মুলাটায় আমাদের অনেকেরই ভুল হয়, আপনাদের জন্য ভুলটা না হয় সেজন্য এটা আমরা স্টেপ বাই স্টেপ একটু একটু করে আগে লেন কিভাবে করে, কাউন্ট কিভাবে করে সেগুলো একটু দেখিয়ে নিয়ে আসছি। আমরা এখন করব সেটা সমান অ্যান্ড, প্রথমেই দুইটা ফর্মুলা যেহেতু যোগ করতে হবে অ্যান্ড ফর্মুলা লিখব। এরপরে হচ্ছে লেন ব্র্যাকেট এই সেল নাম্বার সমান 5 ডিজিট, ব্র্যাকেট শেষ, আমাদের লেনের কাজ শেষ, কমা। দেখেন আমি এখানে অলরেডি লিখে রেখেছি আপনাদের জন্য। এরপরে কি হবে, কাউন্ট ইফ, এই সেল নাম্বারগুলো সিলেক্ট করতে হবে, যেহেতু কাউন্ট করব এবং এটাকে আমরা লক করে দেব। আমরা তো লক করতে পারি। স্যার, বলেন 5 এর আগে কি 5 এর পরে কি ব্র্যাকেট বসবে স্যার? লেনটাকে তো ক্লোজ করতে হবে, লেনটাকে, এটা এন্ডেরটা, ঠিক আছে, এটাকে কেটে দিই বিফোর লেন। ওকে, কাউন্ট ইফ কম, আমি যে কাউন্ট করব, কার কাউন্ট করব, ইনার কাউন্ট করব। ওকে, ইনার কাউন্ট আগে হচ্ছে সবগুলোকে সিলেক্ট করেছি, কমা দিয়ে এটা তৈরি করেছি। এটাকে আমরা ব্র্যাকেট শেষ করে লেস দেন 2, দুইটার চাইতে যেন কম হয়, ম্যাক্সিমাম থাকবে 2।
এর সাথে যেন কম হয়, তার মানে একটা, তার মানে ইউনিক সংখ্যা। এবং এন্ডের যে ব্র্যাকেটটা দিয়েছিলাম সেই এন্ডের ব্র্যাকেটটা শেষ করে দেব, ওকে করে দেব, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমি একটা ইউনিক আইডি হলো PB123 5 সংখ্যা দিয়েছি, PB123 আবার দিতে চাচ্ছি, ডুপ্লিকেট বলে সেটা আর নিচ্ছে না। PB1234 এখানে 5টা সংখ্যার বেশি, 6টা সংখ্যা হয়ে গেছে, নিচ্ছে না। 6টা সংখ্যা ইনপুট নেবে না, আপনাকে অবশ্যই 5টা সংখ্যাই ইনপুট দিতে হবে। যদি এখানে আবার আমি 23 লিখতে চাই, নেবে না, কারণ 23 অলরেডি একবার আছে, ডুপ্লিকেট ভ্যালু করা যাবে না। বুঝতে পেরেছি? এটা তৈরি করার জন্য আমাদের কি করতে হয়েছে, ডেটা ভ্যালিডেশনে গিয়েছি, এখান থেকে আমরা কাস্টম সিলেক্ট করেছি এবং এই যে একটা সূত্র লিখে দিয়েছি, অ্যান্ড লেন কাউন্ট ইফ। একটু জটিল, বারবার আমাদের প্র্যাকটিস করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি সূত্রটি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। সূত্রগুলো নিয়ে গিয়ে যদি আগে কম্পিউটারে রেখে দিই, বুঝিনি। সূত্রগুলো আমরা লিখে নিয়ে গিয়ে কম্পিউটারে রেখে দিলাম আগে গেলাম। দরকার কি, কোন কম্পিউটারে আপনি বসবেন এটা তো আপনি জানেন না। দেখো আগে 1 ঘন্টা আগে যেতে বলতেছো না? তার চাইতে ভালো যে সূত্রটা একদম বুঝেন, মুখস্থ করে ফেলেন। স্যার আমার একটু কথা ছিল, বলেন। এখানে তো PV123 এরকম দেওয়া, তাই না? 5টা। এখন পুরোটাই যদি মনে করেন শুধু সংখ্যা হতো, যেমন 1 2 3 4 5 এরকম 5টা সংখ্যা হতো, এটাই যদি ভ্যালিডেশন করতে, হ্যাঁ এটাই যদি ভ্যালিডেশন করতে পারতো যে এখানে শুধু নাম্বারই হইতে হবে, এখানে কোনো টেক্সট লেখা যাবে না, যেমন পিবি লেখা গেছে না, সেটা যেন আর না হয়, মানে সেই লেখাটা যেন না নাই, এরকম যদি কন্ডিশন দেয় তাহলে ওরকম কোনো কিরকম হবে? ওরকম কোনো কন্ডিশন আসবে না। এখানে আপনি লেখা যাচ্ছে, এখানে আপনি চাইলে টেক্সটও লিখতে পারবেন, এ বি সি ডি এগুলোও লিখতে পারবেন, কিন্তু ভ্যালিডেশনটা এরকম বলতে চাইছে যে শুধু নাম্বারই হইতে হবে, মানে অন্য কোনো টেক্সট হতে পারবে না। যদি এরকম বলে তাহলে ওরকম কোনো কন্ডিশন আসবে না ম্যাডাম, ওরকম কোনো কন্ডিশন আসবে না। ওকে, আমি না মানে আমি তো একবার এই নাম্বারটার দিয়েছি, সেটা হচ্ছে যে এটা যেন ডুপ্লিকেট না হয়। আমি যতটুকু এই স্যালারি শিটে দেখিয়েছি এতটুকুই আসবে, এটাতে বেশি কিছু আসবে না। এটা মনে করেন যে না সেটা ঠিক আছে, মানে আমি আমি তো একবার অ্যাসেসমেন্ট দিয়েছি, ওইখানে আমি জানি নাম্বার গুলো কিছু নেই। ম্যাডাম, আপনার বিষয়টা আমি জানি, আপনি যে দিয়েছেন আপনার বিষয়টা আমি জানি, এবং সেখানে কোন কোশ্চেন এসেছিল ওটাও আমি জানি, ঠিক ঠিক না? সো সো আমি যতটুকু স্যালারি শিটে দেখিয়েছি এতটুকু বুঝতে পেরেছেন কিনা এটা আগে বলেন, বাকিটুকু পরে। জি এইটুকু বুঝতে পেরেছি, ওকে ফাইন, এইটুকু বুঝতে পেরেছি, এটা দিয়ে বুঝতে পারি, এর বাইরে আর কোনো কিছু নাই মনে করেন। ওকে, এর বাইরে আর কোনো কিচ্ছু নাই, এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা? না মানে এটা বলার কারণ হচ্ছে যে আমি তো একবার পরীক্ষা দিয়েছি, সেখানে শুধু নাম্বার ছিল, এখানে 10012 এরকম ছিল 6 ডিজিটের। হ্যাঁ, এখন আমি এইভাবে করে দিয়েছি, তারপর অ্যাসেসর যখন চেক করছে তখন সেই মানে এই যে টেক্সট লেখছে এ বি সি ডি এরকম টেক্সট লেখছে, তখন সেইটা 6টা নিচ্ছে, তো বলতেছে যে আপনাকে তো এখানে নাম্বার ভ্যালিডেশন করতে বলছে, আপনি কেন টেক্সট নেওয়া যাবে কেন? এইটা কি ভুল ধরছিল? ওটা যে ভুল ধরে সেটা আমি পাবো, ওটা কে কে ভুল বুঝতে ধরবে, পারছেন? কে ভুল ধরবে সেটা তো আমি পাবো, ওটাতে কোনো সমস্যা নাই। বিষয়টা হচ্ছে ম্যাডাম, আপনি যদি পেন্সিল বক্সে অ্যাসেসমেন্ট দেন তাহলে একরকম হিসাব, যদি আপনি অন্য জায়গাতে অ্যাসেসমেন্ট দেন তাহলে অন্যরকম হিসাব। পেন্সিল বক্সে এসে কোনো অ্যাসেসর উল্টাপাল্টা কোনো কিছু করার কোনো সাহস পায় না, কারণ জানে পেন্সিল বক্সে ম্যানেজার আমি, সেন্টার ইনচার্জ আমি, আর এইটার একদম সিএস থেকে আরম্ভ করে অনেকগুলোতে আমি জড়িত। আমার এখানে এসে কোনো অ্যাসেসর উল্টাপাল্টা কোনো কিছু করলে তাকে আমি বাইন্দা রাখবো একবারে, এটা অ্যাসেসর খুব ভালো করে জানে।
বুঝতে পারছেন? এটা অ্যাসেসরদের সামনে আমি বলি। সো আমার বুঝতে তো পারছি, কিন্তু আমার তো ডেট, হ্যাঁ, ওই যে আপনি আপনি যেভাবে দেখেছেন আমি আপনি ঠিক। অন্য জায়গাতে যাই করেন ওটা আমার দেখার বিষয় না। আমি যতটুকু দেখেছি এতটুকুতে আপনি বুঝতে পেরেছেন কিনা। স্যালারি শিট, আমি কিন্তু অন্য কোনো শিট এখনো যাইনি, স্যালারি শিটটা শুধুমাত্র। আচ্ছা ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। ওকে, তাহলে এটা বুঝতে পারছি। বাকিদের কি অবস্থা বলেন তো? আইডি নাম্বারটা একটু জটিল মনে হচ্ছে? আইডি নাম্বারটা একটু জটিল মনে হচ্ছে ভাই, অন্যগুলো ক্লিয়ার, আইডি নাম্বারটা একটু প্র্যাকটিস করতে এটা হবে। একটু জটিলই, জটিল মনে তো হবেই, জটিল জিনিস জটিল মনে হবেই। এটা একটু জটিল, এই জন্য এটাকে বারবার করে আমাদের প্র্যাকটিস করতে হবে। জি ভাই, ওকে, জি। আমরা যদি বারবার করে প্র্যাকটিস করি তাহলেই এই আইডি নাম্বারটা অটোমেটিকলি আয়ত্তে চলে আসবে। আমরা যদি সূত্রটা একটু লিখি এখানে, কি কি সূত্র আমরা ব্যবহার করছি? সমান, অ্যান্ড, এরপর কি করেছি আমরা? লেন করেছি ব্র্যাকেট দিয়ে, এই সেল নাম্বার দেখিয়ে দিয়েছি ব্র্যাকেট দিয়ে, আমরা ডিজিট বলে দিয়েছি। ওকে, এরপর আমরা আবার কাউন্ট ইফ করেছি, কাউন্ট ইফে আমরা রেঞ্জ বলে দিয়েছি এবং এটাকে আমরা লক করেছি, কমা দিয়ে প্রথম যে রেঞ্জ ওটাকে আমরা সিলেক্ট করে দিয়েছি, আমরা ব্র্যাকেট শেষ করে দিয়েছি, লেস দ্যান 2 করেছি, ব্র্যাকেট শেষ করেছি। এতটুকু হচ্ছে আমাদের কাজ। তাই লেস দ্যান টুটা কি জানি বলেছিলেন? লেস দ্যান 2 হচ্ছে 2 এর চাইতে কম হবে, মানে একবারই সেটা ইনপুট নেবে। 2টা দেওয়ার কারণ হচ্ছে 2-এর চাইতে কম হবে, 2-এর চাইতে কম মানে তো একবার, হুম। ঠিক না? আমি যদি এই সিম্বল না দিয়ে যদি আবার অন্যটা দিই তাহলে কিন্তু আবার হবে না। এখানে বলা আছে যে 2-এর চাইতে বেশি হবে, তখন কিন্তু আবার এটা মিলবে না। সো এটা একটু মাথায় রাখতে হবে, অবশ্যই এটা লেস দ্যান দিতে হবে। এটা করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। ওকে, আইডি নাম্বার বুঝতে পেরেছি। বুঝতে পারছি। একটু জটিল, একটু প্র্যাকটিস করা লাগবে, কিছু করার নাই। জি স্যার, যদি বুঝতে পারছি স্যার। যদি আমাদের এটা হয় তাহলে আমাদের আরেকটা স্যাম্পল আছে, এই স্যাম্পলটা, এগুলো কেটে দিই। এই স্যাম্পলটা, এই স্যাম্পলে কি করতে হয়? এই স্যাম্পলে আমাদের আরেকটু কাজ করতে হয়। এই স্যাম্পলে আমাদের উপরে যেভাবে আছে সেভাবেই তৈরি করার পর আমাদের আইডি নাম্বারে আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করব। এই আইডি নাম্বারের উপর বেস করে বাকি তথ্যগুলো অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। আইডি নাম্বার উপর বেস করে বাকি তথ্যগুলো অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে এবং আইডি নাম্বারটা চেঞ্জ করব, তাদের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমাদের এখানে যে ফরম্যাটে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ভি লুকআপ, ভার্টিক্যাল লুকআপ। সো এখানে আমরা ড্রপ ডাউন করবো কীভাবে, এটা তো আমরা মোটামুটি সবাই পারি ইতিমধ্যে। সো এটাকে আমরা আবার নতুন করে করে দিচ্ছি যে আমরা এখানে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। হ্যাঁ, ড্রপ ডাউন, আমরা তো ড্রপ ডাউন করার জন্য ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে যাই, ভ্যালিডেশন থেকে আমরা কি করি? লিস্ট সিলেক্ট করে দিই, লিস্ট। সোর্সে যে আমরা আগেরবার যেটা করেছিলাম ডেজিগনেশনগুলো সরাসরি লিখে দিয়েছিলাম, ঠিক না? লিখে না দিয়ে এবার যেহেতু এই জায়গাতে লেখা আছে অলরেডি, এইগুলোকে জাস্ট আমরা সিলেক্ট করে দিলেই আমাদের ডেজিগনেশনগুলো অটোমেটিকলি চলে আসবে। সোর্সটা জাস্ট দেখিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এই যেরকম আইকন চলে আসছে, এখান থেকে আমরা নামগুলো বলে দিতে পারলাম। সো এইটা হচ্ছে আমাদের আইডি নাম্বার। এর উপর বেস করে আমাদের নাম চলে আসবে। 45-এর নাম কি? আজাদ। আজাদটা এখানে অটোমেটিক চলে আসে। এই জন্য আমাদের যে ফর্মুলা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ভি লুকআপ। ভি লুকআপ, ভি লুকআপের ফুল মিনিং হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। ভার্টিক্যালি যে কোনোকে খুঁজে বের করার জন্য বা যে কোনো ডাটাকে নিয়ে আসার জন্য এই ভি লুকআপ ব্যবহার করা হয়। ভার্টিক্যালি যে কোনো তথ্যকে খুঁজে বের করার জন্য বা নিয়ে আসার জন্য এই ভি লুকআপ ব্যবহার করা হয়। ভি লুকআপ বের করতে হলে আমাদের 3টা বিষয় মাথায় রাখতে হয়: লুকআপ ভ্যালু,
অ্যারে আর হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। এই তিনটা বিষয় মাথায় রাখলেই আমাদের এই ভিলুকআপটা খুবই সহজ মনে হবে। লুকআপ ভ্যালু কি জিনিস? লুকআপ ভ্যালু হচ্ছে আমি যার এগেনস্টে কোনো ডাটাকে খুঁজে বের করব। যার এগেনস্টে, কার এগেনস্টে ডাটা খুঁজে বের করব, মানে যিনি আমার মেইন, তার এগেনস্টে আমি ডাটাকে খুঁজে বের করব, সেটা আমার লুকআপ ভ্যালু। অ্যারে কি হবে? অ্যারেটা হচ্ছে আমার টোটাল যে যেখান থেকে খুঁজে বের করব টোটাল যে ডাটা, সেটাই হচ্ছে আমার টেবিল অ্যারে। তো এখানে আমাদের টোটাল টেবিলটা সিলেক্ট করে দিতে হবে এবং সেই টেবিলের কত নাম্বার কলামের ডাটাকে আমি খুঁজে বের করতে চাচ্ছি সেই কলাম ইন্ডেক্স নাম্বার বা কলাম নাম্বারটা দিয়ে দিতে হবে। এই তিনটা বিষয় যদি আমরা বুঝি তাহলেই হয়ে যাবে আমাদের ভিলুকআপ সমান ভিলুকআপ। আমাদের চাচ্ছে কি লুকআপ ভ্যালু, আমার কার এগেনস্টে ডাটাকে খুঁজে বের করব, এই যে আইডি নাম্বার এখান থেকে আমি চেঞ্জ করব, বাকিগুলো যেন অটোমেটিকলি চলে আসে। সো এটাই হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। মাথায় রাখতে হবে এটা আমাদের লুকআপ ভ্যালু। সিলেক্ট করে দিলাম, কমা, টেবিল অ্যারে। টেবিল অ্যারে হচ্ছে আমি যেখান থেকে খুঁজে বের করব তার পুরো টেবিলটা আমাদের সিলেক্ট করে দিতে হবে, পুরো টেবিল। একটু ভালোভাবে যদি খেয়াল করি যে আমি যখন সিলেক্ট করেছি তখন আইডি নাম্বারটা থেকে সিলেক্ট করেছে, সিরিয়াল নাম্বারটা কিন্তু আমি নেইনি। আমি কিন্তু এইভাবে নেইনি, আমি আইডি নাম্বার থেকে সিলেক্ট করেছি, কারণ আমাকে সিরিয়াল নাম্বারটা সিলেক্ট করা যাবে না। এর কারণ হচ্ছে ভিলুকআপের মেজর একটা সূত্র আছে যে আমার লুকআপ ভ্যালু যে জায়গাতে থাকবে সেটা সবসময় বাম পাশে হবে। ভিলুকআপ করতে হলে লুকআপ ভ্যালুর যে ডাটা সেটা সবসময় বাম পাশে থাকতে হবে। যদি সিরিয়াল নাম্বার সহ সিলেক্ট করতাম তাহলে কিন্তু এটা বাম পাশে থাকতো না, সেটা বাম পাশে হয়তো সিরিয়াল নাম্বার। সেটা করলে আপনার ভিলুকআপ কখনোই মিলবে না। আমাদের এতটুকু তাহলে সিলেক্ট করে দেব, সিরিয়াল নাম্বারটা আমাদের সিলেক্ট করা যাবে না। একটি কমা, এই যতটুকু সিলেক্ট করেছি এর মধ্যে কত নাম্বার কলামের ডাটাকে আমি দেখতে চাচ্ছি, কত নাম্বার কলাম। যতটুকু সিলেক্ট করেছে সেটা হচ্ছে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম। টোটাল যে টেবিল সেই হিসাবে কিন্তু সিরিয়াল নাম্বার হচ্ছে আমার 1 নাম্বার কলাম, আইডি নাম্বার 2, কলাম নাম্বার 2, নেমটা হচ্ছে কলাম নাম্বার 3। বাট সিরিয়াল নাম্বার যেহেতু আমি সিলেক্ট করি নাই, যার কারণে আইডি নাম্বার হচ্ছে আমার 1 নাম্বার কলাম, নামটা হচ্ছে আমার 2 নাম্বার কলাম। সো আমার এখানে কলাম ইন্ডেক্স নাম্বার তাহলে 2 হবে। আরেকটা কমা দিয়ে আমাদের রেঞ্জ লুকআপ, সেটা বেশি বুঝতে আমরা যাব না, আমরা সরাসরি 0 বসিয়ে দেবো, কারণ আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ, এক্স্যাক্ট ম্যাচ অনেক কিছু বুঝতে হবে, ট্রু ফলস বুঝতে হবে। এগুলো যদি আমরা বুঝতে যাই তাহলে আরও অনেক বেশি সময় লাগবে আমাদের। এটা আমরা না করে সরাসরি আমরা 0 বসিয়ে দেবো। ব্র্যাকেট শেষ করে ইন্টার বাটন প্রেস করব। 45-এর নাম হচ্ছে এটা, আমরা এখান থেকে চেঞ্জ করব, নামটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক একই কাজ বাকিগুলোতে আমরা করে ফেলবো। যদি আমরা কপি করতে পারি, বাট যদি কপি করতে না পারি, কপি করাটা একটু কঠিন, আমরা আবার লিখে ফেলবো। কীভাবে? সমান ভিলুকআপ, এটা আমার লুকআপ ভ্যালু, কমা আমার টেবিল, কমা 1 2 3 নাম্বার, কমা 0, ব্র্যাকেট শেষ, ইন্টার। আবার সমান ভিলুকআপ, এ হচ্ছে আমার লুকআপ ভ্যালু, কমা টেবিলটা সিলেক্ট করে দিলাম, কমা 4 নাম্বার কলাম, কমা 0। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার জিরোটা আমরা কেন ব্যবহার করছি স্যার? কোনটা? জিরোটা কেন ব্যবহার করছি? জিরো টেবিল এর পরে, হ্যাঁ একটু আগে তো আমি সেটা আপনাকে বললাম যে 0টা 2 3 4 5 ব্যবহার করছি হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ তৈরি করার জন্য। এখন অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ কি, এক্স্যাক্ট ম্যাচ কি, এটা বুঝতে হলে অনেক সময় লাগবে। জি স্যার। এটা যদি ভালোভাবে বুঝতে যাই তাহলে আমাদের এক্সেল এসেনশিয়ালের অ্যাডভান্স লেভেলে একটা কোর্স আছে, সেই কোর্সে ভর্তি হন। আমি আপনাকে ট্রু ফলস কেন হয় এগুলো সহ বুঝিয়ে দিই ওই কোর্সে। আমরা যেহেতু শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য আমরা শিখতে চাচ্ছি, যেটা করলে আমরা পাশ করি অতটুকু আমি শিখি, তাই তো হয়ে যাবে, ঠিক না? ওকে স্যার, ওকে স্যার। আমরা তো আপাতত কাজ হচ্ছে পরীক্ষায় পাশ করা। সমান ভি লুকআপ, আমার লুকআপ ভ্যালু, কমা টেবিল অ্যারে, কমা কলাম নাম্বার 6, কমা 0। এভাবে আমি বাকিগুলো শেষ করে ফেলবো।
বলেন ভিলুকাপে কারো কোনো কনফিউশন আছে কিনা? এই ভিলুকাপ কিন্তু আমাদের সবগুলোতেই আছে, ইফ কন্ডিশন এবং ভিলুকাপ সবগুলোতেই আছে আমাদের। কারো কোনো কনফিউশন আছে? না স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। বুঝতে পেরেছি। তাহলে টোটাল স্যালারি শিটের আমার যে কন্ডিশনগুলো আছে এখান থেকে কোনোটাতে কোনো প্রকার সমস্যা আছে কিনা বলেন। আমি যদি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দেই তাহলে কি আমরা স্যালারি শিটটা পুরোটা তৈরি করতে পারবো এই কন্ডিশন অনুযায়ী? জি ইনশাআল্লাহ পারবো। পারবো। পারা যাবে। এই যেখানে কিন্তু স্যাম্পল 2 আকারে সেটাই দেয়া আছে এবং সেখানে আবার বলে দেয়া আছে নেম আর অটোমেটিক শোন অ্যাজ সিরিয়াল নাম্বার অ্যাসেক্স চেঞ্জ ফ্রম ডেজিগনেশন, মানে সবগুলোই হচ্ছে সিরিয়াল নাম্বার থেকেই সবগুলো অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। এই এক্সেল ফাইলটা বিভিন্ন ফরম্যাটে সেভ করতে হবে। আমরা তো এটা সেভ করতে পারি ফাইল থেকে, যদি আমরা সেভ অ্যাসে যাই, সেভ অ্যাস থেকে আমরা মেহেদি ভাই আপনি কি আমার ক্লাস আসছেন? আসলে আমি যেগুলো বলি সেটা একটু মনোযোগ সহকারে শুনেন, তারপরে জিজ্ঞাসা করেন। আমি আগেই বললাম যে এই শীটটা যদি আমি আপনাদেরকে দিয়ে দেই আপনারা পারবেন কিনা। তার মানে তো আমি আপনাকে দিতে চাচ্ছি, তার মানে আমি আপনাদের দিতে চাচ্ছি, তারপরও কেন আপনাকে আবার বলতে হবে যে যদি দেন বা দিলে সুবিধা হয়, দিলে প্র্যাকটিস করব। কিছু বলার আগেই তো আমি দিতেই চাচ্ছি, তাই না? তার মানে আপনি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছেন না। একটু শুনেন, ক্লাসে একটু কনসেন্ট্রেশন দেন। সো এই এক্সেল ফাইলগুলো আমরা কি করব, এই সেভ অ্যাজ টাইপ থেকে আমরা ভিন্ন ভিন্ন ফরম্যাটে সেভ করতে বলবে। তার মধ্যে একটা হচ্ছে সিএসভি ফরম্যাট, কমা ডিলিমিটেড ফরম্যাট সিএসভি, আর একটা বলবে হচ্ছে পিডিএফ ফরম্যাট পিডিএফ। সো সেভ অ্যাজ টাইপ থেকে আমরা যে কোনো ফরম্যাটে সেভ করতে পারবো। যদি সিএসভি বলে সিএসভি সিলেক্ট করে সেভ করলে সিএসভিতে সিলেক্ট হয়ে যাবে, অথবা পিডিএফে সিলেক্ট করলেও পিডিএফে সেভ হয়ে যাবে। এই ফাইলটাকে যদি আমাদের পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে বলে, পাসওয়ার্ড দিয়ে আটকে রাখতে বলবে যেন কেউ কোনো কিছু এডিট করতে না পারে, তাহলে এই স্যালারির উপরে বা এখানে শিট 1 শিট 2 লেখা থাকবে, রাইট বাটনে ক্লিক করে প্রোটেক্ট শিট ক্লিক করব আমরা এবং সেখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব। আবার পাসওয়ার্ড চাইবে, আবার সেই পাসওয়ার্ডটা বলে দেব। তাহলে এটা এখন আর কোনো কিছু এডিট করা যাবে না, কোনো কিছু এডিট করা যাচ্ছে না। আমাদের অনেক সময় হয়েছে যে আপনি স্যার এটা কি আরেকবার দেখাবেন? বুঝিনি, এটা স্যার আরেকবার দেখালে ভালো হয়। দেখাচ্ছি। সো আমাদের অনেক সময় দেখা যায় যে আপনি পাসওয়ার্ড করেছেন, অ্যাসেসর এসে আপনাকে সেগুলো এডিট করতে চাচ্ছে আর এডিট হচ্ছে না, তখন আপনার মাথা যাবে গরম হয়ে, একটু আগে কাজ করলাম এখন এডিট হচ্ছে না কেন। সো এরকম যেন না হয়, যদি আবার এডিট করতে চাই তখন আবার আমাকে আবার আনপ্রোটেক্ট শিট করে নিতে হবে, তাহলে এটাকে আবার আনপ্রোটেক্ট হয়ে যাবে, তখন আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। এই পাসওয়ার্ড প্রোটেক্ট আমাদের রিভিউ ট্যাবের মধ্যে, রিভিউতে না, তবে এই যে রিভিউ ট্যাবের মধ্যেও পাসওয়ার্ড প্রোটেক্ট শিট আছে আমাদের, প্রোটেক্ট শিট। আমি প্রোটেক্ট শিট থেকে ক্লিক করলে যেরকম আসবে, এর ওপর রাইট বাটনে ক্লিক করে প্রোটেক্ট শিট একই রকম আসবে। আমি যে কোনো জায়গা থেকে এটাকে প্রোটেক্ট করতে পারি। মেন কথা হচ্ছে আমাকে এক্সেল শিটটাকে প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট করার জন্য রাইট বাটনে ক্লিক করে প্রোটেক্ট শিট, অথবা আমরা রিভিউ ট্যাবে যে প্রোটেক্ট শিট, এখানে যে আমি পাসওয়ার্ডটা লিখে দেবো, যে কোনো পাসওয়ার্ড। আমাকে কোশ্চেনে বলা থাকবে যে এবিসি পাসওয়ার্ড বা 123 পাসওয়ার্ড অথবা এনএসডি পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা বলা থাকবে সেই পাসওয়ার্ডটাই আমরা এখানে দিয়ে ওকে করে দেব। রিইন্টার পাসওয়ার্ড টু প্রোটেক্ট, ওই পাসওয়ার্ডটা আবার দিতে হবে আমাকে, আবার দিয়ে ওকে করে দেব। তাহলে এই শিটটা আমাদের পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে যাবে, তখন আর আমরা চাইলেও কোনো কিছু আর এডিট করতে পারবো না।
এতটুকু যদি হয় তাহলে আমাদের এক্সেলের কাজ শেষ। পাসওয়ার্ড দেয়া এবং ভ্যারিয়াস ফরম্যাটে সেভ করা পারা যাবে। জি স্যার। জি ইনশাআল্লাহ। এই যে স্যালারি শিটটা আছে, এই স্যালারি শিটের উপরে ডান পাশে বা বাম পাশে আমাদের একটা পিকচার ইনসার্ট করতে বলবে এবং সেই পিকচারে একটা সাইজ তারা বলে দেবে। একটা পিকচার ইনসার্ট করতে বলবো, সেই পিকচারে একটা সাইজ তারা বলে দেবে। সো ইনসার্ট থেকে পিকচার ইনসার্টের তো আমরা জানি, ইনসার্ট থেকে আমরা পিকচার ইনসার্ট করব। যে কোনো একটা পিকচার আমরা যদি ইনসার্ট করি এবং সেই পিকচারের সাইজটা কত হবে সেটা তারা বলে দেবে। মনে করি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। সো আমরা নর্মালি পিকচারগুলো ইনসার্ট করব, যে কোনো একটা পিকচার। এই পিকচারের সাইজটা যদি আমরা ঠিক করতে চাই, আমরা জানি যে পিকচারের সাইজ করতে হলে পিকচার ফরম্যাট থেকে এই কর্নার থেকে পিকচারের সাইজটা ঠিক করা যায়। সো আমি যদি 1 ইঞ্চি করতে চাই, হাইটের পাশাপাশি ওয়েটটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা দেখে এসেছি যে পিকচারকে অ্যাকুরেটভাবে চেঞ্জ করতে হলে কি করতে হয়, সাইজের কর্নারে ক্লিক করে লক অ্যাসপেক্ট রেশিও টিকমার্কটা উঠিয়ে দিতে হয়। এখন আমি চাইলে যে কোনো সাইজই করে দিতে পারবো। লক অ্যাসপেক্ট রেশিও, এই টিকমার্কটা যদি আমরা উঠিয়ে দিই, আমি হাইট এবং ওয়েট আমি যেভাবে যা চাইবো সেটাই থাকবে। টিকমার্ক দেয়া থাকলে তার রেশিও অনুযায়ী, হাইট যদি চেঞ্জ করি তার রেশিও অনুযায়ী ওয়েটটা অটোমেটিকলি চেঞ্জ হবে, ওয়েট চেঞ্জ করলে তার রেশিও অনুযায়ী হাইট অটোমেটিকলি চেঞ্জ হবে, কারণ সেটা লক করা আছে। লকে টিকমার্কটা আমরা উঠিয়ে দিলে আমরা আমাদের পছন্দ অনুযায়ী এই সাইজগুলো করে নিতে পারবো। এটা হচ্ছে আমাদের আরেকটা কাজ। এটা আমরা মোটামুটি সবাই পারার কথা, এটাতে আসলে কারো কোনো কনফিউশন থাকার কথা না, ঠিক না? স্যালারি শিট কারো কোনো কনফিউশন আছে কি বলেন? নো স্যার। তাহলে আমরা চলে যাব ইনভয়েসে। এক্সেলে কি যে কোনো একটা দিবে? যে কোনো একটা আচ্ছা, কি দেবে সেটা আমরা জানি না, তাই আমরা সবগুলোই শিখব। ওকে। কি দেবে, কিভাবে দেবে, কোন কোন কন্ডিশন দেবে সেটা আমরা জানি না। আমাদের সিএস এ যে সকল কন্ডিশনগুলো আছে সেগুলো আমরা জানি, শিখি। এখান থেকে যেটা আসবে আমাদের সেটা যেন আমরা পারি। আমাদের মেইন কাজ তো পাস করা, সহজ বাংলায় যদি আমরা বলি, ঠিক না? মেইন কাজ হচ্ছে আমাদের পাস করা। সো পাস করার জন্য আমাদের যা যা করা লাগবে সেগুলো আমরা করছি। ইনভয়েস। সো স্যার ফাইল সেভ টাইপটা কি খুব ডিফিকাল্ট কোনো কিছু থাকবে? না, সিএসভি ফাইল থাকবে আর হচ্ছে পিডিএফ থাকবে। আর ডিফিকাল্ট বলতে তো আপনাকে বলে দেবে যে এইরকম ফাইল করেন, তো এখানে তো সেটা খুঁজে বের করবেন। আচ্ছা, সেটা পারবো। কোনো আনকমন কিছু হয়ে গেলে কি আবার কন্ডিশন চেঞ্জ হয়ে যায় কিনা না সেটার জন্য না, বলছি। কোনো কিছু আসবে না। মানে সেভ করার জন্য আপনাকে এখানে যে কোড আছে এর বাইরে থেকে তো কোনো কিছু তারা বলতে পারবে না, ঠিক না? মনে করি বলল সিএসভি, সিএসভি একাধিক আছে, কিন্তু এটাও আছে সিএসভি, এটাও সিএসভি, এটাও সিএসভি, কোনটা দেবেন, ঠিক না? এটা নিয়ে কিন্তু কনফিউশন হলে হতে পারে। আপনি যেটাই দেন সিএসভি তো দেবেন, ঠিক না? এটাও সিএসভি, এটাও সিএসভি, এটাও সিএসভি, তিনটা সিএসভি আছে। যেটাই দেন কোনটা আপনার দিব? হবে। আচ্ছা, আপনি যে সিএসভি দেন, সিএসভি হইলো কিনা এটা দেখবে তারা। ওকে, পিডিএফ চাইবে, পিডিএফ করে দেবেন। আর কোনো কিছু চাওয়ার কথা না। বড়জোর এক্সেল 97 বা 2003 এটা চাইতে পারে লোয়ার ভার্সনে সেভ করার জন্য, নাও চাইতে পারে। সেটা না চাওয়ার সম্ভাবনাটা বেশি। ওই দুইটা অপশনই বেশিরভাগ ক্ষেত্রে চায়। ওকে, ওকে স্যার। সো এটা যদি হয়ে যায় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইনভয়েসে যাব। কি করব আমরা? ইনভয়েস যাব। ইনভয়েসে এইরকম একটা ইনভয়েস আমাদের ডিজাইন করতে হবে। এই এতটুকু কি আমাদের তৈরি করা দেখাতে হবে, নাকি জাস্ট ফরম্যাটিং আমরা তৈরি করতে পারবো? না, স্ট্রাকচার পারবো এটা স্যার। এটা পারবো। এই স্ট্রাকচার। সো এটা নিয়ে তাহলে আমরা সময় নষ্ট না করি। ওকে পরে আমরা যেটা করবো, কাস্টমার নেম থেকে আমরা কাজটা করা শুরু করব। ইনভয়েস আমার উপরে ওইটা তৈরি করা অলরেডি আছে, বাট আমরা এটাকে ই করে দিয়েছি।
যেহেতু তৈরি করা আছে তাই আমি ভ্যালিডেশন যা যা ছিল সেগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, এ হচ্ছে আমাদের একটা ইনভয়েস যেটার স্যাম্পল অলরেডি দেয়া আছে। স্যাম্পলে যেটা বলা আছে তা হচ্ছে কাস্টমার নেম লিখতে হবে। আপনি যে কোনো একটা কাস্টমার নেম লিখে দেবেন, কোনো সমস্যা নেই। তার অ্যাড্রেস লিখতে হবে, আপনি এখানেও লিখে দেবেন, তাতেও কোনো সমস্যা নেই। এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডেট লিখতে হবে। ডেট ডেট তো আমি জানি যে আজকে হচ্ছে 22 মে, ঠিক না? আজকে হচ্ছে 22 মে। তাদের যে কথা তা হচ্ছে এই ডেটটা অলওয়েজ আপ টু ডেট হবে। আজকে ফাইলটা ওপেন করব, আজকে ডেট হবে, কালকে ফাইলটা ওপেন করব, কালকের ডেট হবে। তার মানে এখানে আমাদের ম্যানুয়ালি ডেট লিখে দিলে হবে না। কী করতে হবে তাহলে? আমাদের ডেটের একটা সূত্র আছে, আমরা জানি, সমান ডেট না টুডে লিখে দিই, টুডেতে চলে আসবে, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। তাহলে আমাদের আজকের ডেটটা চলে আসছে। আজকের টাইম আমরা কীভাবে বের করতে পারি? নাও। ব্র্যাকেট বেশি হয় কেন আবার? আজকের ডেট এবং টাইম দেখেন 10টা 18 বাজে, 10টা 22টা 18 অলরেডি চলে আসছে। সো এই টুডে এবং নাও এগুলো আমরা মোটামুটি বাচ্চাদের অনেকেই শিখাই। সো আমরা তাহলে এখানেও সেই টুডে ফর্মুলাটা ব্যবহার করতে পারি। একটু যদি খেয়াল করি, আমি এই জায়গাতে লিখলাম টুডে এইরকম আসলো, এখানে লিখলাম এইরকম আসলো কেন? ঠিক না? 22 মে 2024 আমাদের এইরকমভাবে দিতে বলবে, কিন্তু আপনি যদি টুডে লিখেন তাহলে এরকম আসবে। এইটাকে এইভাবে কনভার্ট করব কিভাবে আবার? সো একটু কনভার্ট করে দেখি তাহলে। এইটা যদি থাকে, এখান থেকে আমরা হোম ট্যাবের মধ্যেই এই যে ডেট ফর্মুলা আছে নাম্বারে কর্নারে ক্লিক করব আমরা। এখান থেকে আমাদের ডেট চলে আসছে, ফরম্যাট সেল থেকে ডেট চলে আসছে। এই ডেটের নিচে গেলে আমাদের অনেকগুলো স্যাম্পল দেওয়া আছে, টাইপ। এখান থেকে আমাদের যে টাইপটা আমাদের কোশ্চেনে বলা থাকবে সেই টাইপটা সিলেক্ট করে ওকে করে দেবো। দেখেন 22 মে 2024 চলে আসছে। এখানে কোশ্চেনে যেভাবে বলা থাকবে আমি সেভাবেই এটাকে তৈরি করে দেব, তাহলে হয়ে যাবে। মে আগে যদি থাকে এভাবে তৈরি করে দেব। এটা হচ্ছে আমাদের ডেট। কী লিখতে হবে? টুডে লেখার পর আমাদের এখান থেকে ডেট থেকে টাইপ থেকে আমাদের এই টাইপটা সিলেক্ট করে দিতে হবে, যে টাইপটা আমাদের কোশ্চেনে বলা থাকবে। এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, পারা যাবে। এরপর আছে হচ্ছে মোবাইল নাম্বার। আছে কি? মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার বলবো যে 11 ডিজিট যেন হয়। সো মোবাইল নাম্বারটা কি বলবে? মোবাইল নাম্বারটা যেন 11 ডিজিটের হয়। সো আমরা জানি যে 11 ডিজিটের কোনো মোবাইল নাম্বার আমাদের লিখতে গেলে, যদি আমরা নাম্বারটা লিখি, আমাদের কি হয়? এক্সেলে জিরোটা আগে থাকে না, এটা আমরা জানি সবাই, ঠিক না? এক্সেলে জিরো লেখা যায় না বা জিরো অটোমেটিকলি থাকে না। রাখার জন্য আমাদের কী কাজ করতে হয়? এই যে এখান থেকে জেনারেল থেকে আমরা যদি টেক্সট মোডটা এনেবল করে নিই, এখন তাহলে এটা টেক্সট মোডে চলে যাবে। এখন কিন্তু জিরো আমাদের থাকবে। সো আমাদের কাজ হবে মোবাইল নাম্বারের ক্ষেত্রে প্রথমেই এটাকে টেক্সট মোড করা। এটা আমাদের ফার্স্ট কাজ। নাম্বার লিখি বা না লিখি, এটাকে আমাদের টেক্সট মোডে নিয়ে আসতে হবে, জেনারেল ফরম্যাট থেকে টেক্সট ফরম্যাট। এরপর আমাদের 11 ডিজিটের একটা ভ্যালিডেশন করতে বলবে, যা কিনা আমরা কিন্তু অলরেডি অন্য জায়গাতে করে আসছি। সো আমরা ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে যাব, ডেটা ভ্যালিডেশন থেকে আমরা কাস্টম লিখে দেবো এবং এখান থেকে আমরা সমান লেন, এই সেল নাম্বার ব্র্যাকেট শেষ সমান 11 ডিজিট। তার মানে এই সেল নাম্বারের লেনটা হবে 11 ডিজিটের। লিখে দিলাম। এখন কিন্তু 11 ডিজিটের ছাড়া অন্য কোনো কিছু নেবে না। যখন এখানে আমি আরেকটা সংখ্যা বাড়াতে চাইবো তখন আর কিছু নেবে না।
তখন আর সেটা নেবে না, কারণ আমি বলে দিয়েছি যে 11 ডিজিট। ওকে, 11 ডিজিট যদি হয় তাহলে আমাদের এটা হয়ে যাবে। ফার্স্ট কাজ হবে কি, মোবাইল নাম্বারের ক্ষেত্রে ফার্স্ট কাজ হবে হচ্ছে টেক্সট মোডে নেওয়া, সেকেন্ড কাজ হবে হচ্ছে আমাদের ডেটা ভ্যালিডেশন থেকে এখানে লেন ফর্মুলাটা বসানো। লেন তো আমরা একটু আগেই শিখে এসেছি স্যালারি শিটে, সো এটা আশা করি সবাই পারবো নাকি, কি বলেন আপনারা? হ্যাঁ পারবো, পারবো ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ এটা আমরা পারবো। ওকে, সিরিয়াল নাম্বারটা তো নর্মালি কোনো প্রকার সমস্যা নাই। প্রোডাক্ট আইডি, আমাদের এই জায়গাতেও প্রোডাক্ট আইডি সেম ভ্যালিডেশন করতে বলবে। সেলার শিটে যেমন ভ্যালিডেশন করতে বলেছিল ঠিক তেমনই ভ্যালিডেশন করতে বলবে। আবার বলবে এই প্রোডাক্ট আইডিকে ড্রপ ডাউন করতে হবে, যেন প্রোডাক্ট আইডি নাম্বারটা সিলেক্ট করলে তার নামটা অটোমেটিকলি চলে আসে। বুঝতে পেরেছি? তো প্রোডাক্ট আইডিকে একটা ভ্যালিডেশন করতে বলবে, আবার প্রোডাক্ট নেমের জায়গাতে বলে দেবে যে সেটা অটোমেটিকলি আসবে আইডি থেকে। তার মানে এখানে আমাদের একটা ড্রপ ডাউন করতে হবে। কিন্তু আমরা জানি যে দুইটা কাজই করতে হয় সেই ডেটা ভ্যালিডেশন থেকে। আমি যদি লিস্ট করি তাহলে আমি কাস্টম করতে পারবো না, যদি কাস্টম করি তাহলে আমি লিস্ট করতে পারবো না একই জায়গাতে। এখানে যে কোনো একটা করতে হবে আমাদের, যার কারণে আমরা এই কাজগুলো আমরা একটা হেল্পার টেবিল নিয়ে কাজ করব। আলাদা একটা টেবিল নিয়ে আমরা কাজ করব, অন্য একটা টেবিল পাশেই বা অন্য শিটে যেখানেই থাকুক না কেন সেখানে আমরা এই টেবিলটা তৈরি করব। সেখানে প্রোডাক্টের নামগুলো আমি এই নামগুলো বসিয়ে দিয়েছি, আপনার কোশ্চেনে যে নামগুলো থাকবে সেই নামগুলো আপনি বসিয়ে দেবেন। এই আইডি নাম্বারগুলো আমাদের ভ্যালিডেশন করতে হবে, আইডি নাম্বারটা আমাদের ভ্যালিডেশন করতে হবে ঠিক আগের মতোই। কি করব আমরা কিন্তু এই জায়গাতে করছি না, আমরা কিন্তু আলাদা একটা হেল্পার টেবিল নিয়ে তারপর কাজ করছি। আগের মতোই কাস্টম সমান অ্যান্ড লেন এই সেল নাম্বার সমান মনে করি 5 ডিজিট, কমা কাউন্ট ইফ সবগুলো সেল নাম্বার, লক কমা প্রথম সেল নাম্বার ব্র্যাকেট শেষ লেস দেন 2 ব্র্যাকেট শেষ। তাহলে আমাদের এখানে একটা ভ্যালিডেশন হয়ে গেল। আমরা এখানে লিখে দিলাম ভ্যালিডেশন অনুযায়ী একটা কোড নাম্বার লিখে দিলাম। ভ্যালিডেশনটা হয়েছে কিনা যদি চেক করতে যাই, আমাদের 28টা আর নিচ্ছে না, তার মানে ডুপ্লিকেট ভ্যালু হচ্ছে না, এবং 6 ডিজিট লিখতে গেলে 6 ডিজিটও নিচ্ছে না, তার মানে আমাদের ভ্যালিডেশনটা এখানে হয়ে গেছে। রেটটা আপনি যে কোনোভাবেই লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এই আইডি নাম্বারের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, ড্রপ ডাউন করতে হবে। তাহলে আমরা সিলেক্ট করে ডেটা ভ্যালিডেশন থেকে ড্রপ ডাউন করতে আমরা পারি অলরেডি। অ্যানি ভ্যালু থেকে লিস্ট সিলেক্ট করব, যেহেতু আমাদের লেখা আছে অলরেডি তাই এটাকে আমরা সোর্স হিসেবে দেখিয়ে দেব। তাহলে আমাদের এখানে আইডিটা চলে আসছে। এই আইডির এগেনস্টে অটোমেটিকলি যেন তার নামটা চলে আসে, আমাদের ভিলুকআপ করতে হবে। আমরা কিন্তু ইতিমধ্যে স্যালারি শিটের ক্ষেত্রে ভিলুকআপটা দেখেছি অলরেডি। ভিলুকআপ আইডি নাম্বারটা লুকআপ ভ্যালু হিসাবে থাকবে, কমা এই হচ্ছে আমাদের টেবিল, আর এখান থেকে ফুল ডাটাটা চলে আসবে এবং এটাকে আমরা লক করে দেব, কমা এখানকার কত নাম্বার কলামের ডাটাকে আমরা দেখব, 2 নাম্বার কলাম 2, কমা 0 ব্র্যাকেট শেষ ইন্টার। আইডি নাম্বারে 28-এর কী আছে, মাদারবোর্ড, 28-এর মাদারবোর্ড আছে, অটোমেটিকলি চলে আসছে। এখান থেকে আমরা যদি এটাকে চেঞ্জ করি, চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক না? এখানে আমরা ই করে দেব, এখানে ওই সূত্রটা সবগুলোতেই বসিয়ে দিই। এখানে আবার এই নট অ্যাভেলেবেল একটা ইরোর আসতেছে,
নট অ্যাভেলেবেল একটা এরর আসছে, কারণ এই জায়গাতে কোনো প্রকার ভ্যালু নাই। এই ভ্যালু যদি আপনি এই নট অ্যাভেলেবেলটা না আনতে চান, তাহলে ইজ ব্ল্যাঙ্ক বা ইফ এরর সূত্র বসায় দিতে পারেন। একটু অ্যাডভান্স লেভেল, কোনো দরকার নাই, আপনি এগুলাতে ফাইলগুলো দিয়ে দেবেন, তাহলেই কাজ হয়ে যাবে। রেটটাও অটোমেটিকলি যেন আসে, সেটাও কোশ্চেনে বলে দেবে। একইভাবে ভি লুকআপ ভ্যালু, কমা, এ হচ্ছে আমার টেবিল অ্যারে লগ, কমা 3 নাম্বার কলামের ডাটাকে দেখব, কমা 0 ব্র্যাকেট শেষ ইন্টার। রেটটাও তাহলে অটোমেটিকলি চলে আসবে। আইডি নাম্বারটা চেঞ্জ করব, অটোমেটিকলি নাম এবং রেট অটোমেটিকলি চলে আসবে। এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে কেন, একটু যদি বলতেন। কনফিউশন নাই। এতটুকুতে কোনো কনফিউশন নাই, কারণ হচ্ছে এতটুকুতে প্রোডাক্ট আইডি নাম্বারটা কিভাবে ইউনিক করতে হয় সেটা আমরা ইতিমধ্যে দেখে আসছি। এগুলোতে ভিলুকআপ কিভাবে করতে হয় সেটা আমরা ইতিমধ্যে ভালোভাবে বুঝে আসছি, ঠিক না? সো এখন যেটা করতে হবে, আমরা কোয়ান্টিটি লিখলেই তার অ্যামাউন্টটা যেন অটোমেটিকলি চলে আসে। যে এখন আমরা জানি যে শুধুমাত্র গুণ করে দিলেই হয়ে যাবে, আমাদের তেমন কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র আমরা গুণ করে দেব আমরা, তাহলে যেন অটোমেটিকলি চলে আসে। কোয়ান্টিটি আমরা বসাবো, অ্যামাউন্ট, কোয়ান্টিটি এবং রেট গুণ হয়ে অটোমেটিকলি চলে আসবে। ওকে, জাস্ট একটা গুণ। এখন যেটা কথা, এই তিনটার মধ্যে আবার আমাদের আরেকটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমি সাজেশনে বলে দিয়েছি যে কোয়ান্টিটি যাতে 2 পিস লেখা আছে, 2 PCS, রেটের জায়গাতে কমা দেওয়া 0.00 লেখা আছে, অ্যামাউন্টে টাকার একটা সিম্বল দেওয়া আছে। এই তিনটা কাজ অতিরিক্ত করতে হবে আমাদের। একটা হচ্ছে 2 পিস লেখা, তারপর হচ্ছে কমা এবং 0.00 নিয়ে আসা এবং টাকার সিম্বল নিয়ে আসা। এই কাজগুলো আমরা কিভাবে করব? আমরা কোয়ান্টিটির মধ্যে যদি আমরা পিস লিখে দেই, তাহলে কিন্তু এটা গুণ হবে না, কারণ এই নাম্বারটা, এটা এখন কোনো প্রকার নাম্বার নাই, সেটা টেক্সট ভ্যালু হিসেবে নিয়ে নিয়েছে, যার কারণে টেক্সটের সাথে নাম্বার কখনো গুণ হয় না, তাই এখানে ভ্যালু ইরর চলে আসছে, যার কারণে আমাদের এখানে সরাসরি পিস লিখে দেয়া যাবে না। তাহলে আমরা কি করব? আমাদের পিস তো লিখতে হবে, ঠিক না? এখানে যদি পিসটা লিখতে না পারি, তাহলে আমাদের অন্য জায়গা থেকে লিখে আসতে হবে। কোথা থেকে লিখবো? আমরা সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যে জেনারেল অপশন যেখানে আছে হোম ট্যাবের মধ্যেই নাম্বারে কর্নারে ক্লিক করি, আমাদের ফরম্যাট সেল ওপেন হয়ে যাবে। এখান থেকে কাস্টমে চলে যাব, সরাসরি কাস্টম, 0 সিলেক্ট করে এই জায়গাতে আমরা টাইপ করব, একটা স্পেস দেব প্রথমে, তারপর ডাবল কোটেশন লিখে PCS লিখে দেব, পিস। তাহলে সবগুলো তো অটোমেটিকলি পিস লেখাটা চলে আসবে। আমি কেটে দিয়ে সিম্পল 5 লিখলাম, অটোমেটিকলি পিস চলে আসছে। আমাদের এক্সেলে অনেক সময় অনেকের ক্ষেত্রেই দেখি যে পিস, কেজি, গ্রাম বিভিন্ন কিছু লেখা থাকে। এই কাজগুলো মূলত এখান থেকেই করতে হয়, ফরম্যাট থেকে একদম কাস্টমে চলে যাব। কাস্টমে যেখানে 0 আছে, 0-র পরে একটা স্পেস দেব, স্পেসটা যদি না দেই তাহলে এই লেখার সাথে একদম লেগে যাবে। একটা স্পেস দেব, সেই স্পেস দেওয়ার পর আমরা ডাবল কোটেশনের মধ্যে যা লিখে দেব, কেজি, ব্র্যাকেট শেষ ইন্টার, সবগুলো কেজি হয়ে গেছে। আমরা কি লিখবো সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমরা কোশ্চেনে বলা আছে পিস লিখতে হবে, আমরা এখানে পিসটা লিখে দেব, তাহলে হয়ে যাবে। রেটের ক্ষেত্রে কি বলেছে কোশ্চেনে, সেটা হচ্ছে কমা দিয়ে 0.00 দিতে হবে। সো এটা তো খুবই সহজ, জাস্ট একটা ক্লিক, কমাতে একটা ক্লিক করলে আমাদের কাজগুলো হয়ে যাবে, একটা ক্লিকের কাজ। তাহলে এই যেখানে জেনারেল মোড ছিল
সেখান থেকে অটোমেটিকলি অ্যাকাউন্টিং মোডে চলে গেছে। যে মোডেই যাক আমার কাজ হয়েছে, এটা হচ্ছে মেন কথা। ওকে, অ্যামাউন্টের জায়গাতে যেটা সাজেশনে বলা আছে তা হচ্ছে একটা ডলার সাইন আসবে। ডলার সাইন চলে নিয়ে আসি আমরা এখান থেকে, আমরা টাকার সিম্বল আনবো। আমাদের এখানে অটোমেটিক কিন্তু ডলারের সাইন আছে। ডলার সাইন আনলে আগে একটা হলো ডলারের সাইন চলে আসছে, ডলার একটা ক্লিক করেছে জাস্ট, তাহলে ডলার সাইনটা চলে আসছে। কিন্তু আমাদের আনতে হবে কি টাকার সিম্বল। টাকা আর ডলার তো আর সমান হতে পারে না, আমাদের আনতে হবে টাকা। টাকা আনবো কীভাবে আমরা? আবার সেই ফরম্যাট সেল, এবং এই জায়গাতে অ্যাকাউন্টিং সিলেক্ট থাকা অবস্থায় সিম্বলে ডলারের চিহ্ন দেয়া আছে। এখান থেকে আমরা বাংলাদেশি বাংলা টাকার সিম্বল আছে, সেটাকে আমাদের একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। এই বাংলা বাংলাদেশ ওকে করে দিলাম, পেছনে টাকার সিম্বলটা অটোমেটিকলি ভাবে চলে আসছে। পিস কমা টাকার সিম্বল। কোনো কনফিউশন আছে? না না স্যার। গ্র্যান্ড টোটাল খুবই সহজ, আমরা খুব সহজেই যোগ করতে পারি, কোনো প্রকার সমস্যা নেই। ডিসকাউন্টের ক্ষেত্রে আমার যে সাজেশন আছে সেই সাজেশনে 3টা অপশন দেয়া আছে, 3টা অপশন দেয়া আছে, বাট এর বাইরে আরও 2 থেকে 3টা অপশন আসতে পারে। কি কি আছে এখানে? আমার গ্র্যান্ড টোটাল যদি 5 লাখ টাকা চাইতে বেশি হয়, সমান বা বেশি হয়, তাহলে 5 লাখ টাকা 5 লাখ টাকা থেকে যত টাকা রেস্ট থাকবে তত টাকার 9% আমাদের ডিসকাউন্ট হবে। আবার বলছি, 5 লাখ টাকার উপরে যদি হয় গ্র্যান্ড টোটাল, তাহলে 5 লাখ টাকার উপরে যত টাকা রেস্ট অফ দ্য অ্যামাউন্ট তার 9% হবে, এটা আসতে পারে। অথবা 5 লাখ টাকা যদি হয় তাহলে টোটাল টাকাটারই 9%। আমার সাজেশনে এইভাবেই দেয়া আছে, 5 লাখ টাকার উপরে হলে 9%, বাট এইরকমও রেস্ট অফ দ্য অ্যামাউন্ট দিয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 5 লাখ টাকার উপরে যত টাকা তার 9% হবে। আরেকটা হচ্ছে 3 লাখ টাকা। 3 লাখ টাকার সমান বা বেশি হলে তাহলে হচ্ছে 3%, আবার 3 লাখ টাকার যদি কম হয় তাহলে 1%। যদি 3 লাখ টাকারও উপরে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট বলা থাকলে থাকতে পারে, আবার নাও পারে। যদি থাকে তাহলে আমরা রেস্ট করে দেবো, যদি না বলা থাকে তাহলে আমরা রেস্ট করব না। কীভাবে করব আমরা রেস্ট? সমান ইফ যদি এই সেল নাম্বার যদি 5 লাখের সমান বা বেশি হয়, এটাই তো আমাদের মেন কথা। 5 লাখের সমান বা বেশি হলে প্রথম যে কন্ডিশন অনুযায়ী সেটা 5 লাখের সমান বা যদি বেশি হয়, তাহলে এই সেল নাম্বার থেকে মাইনাস 5 লাখ, আমরা এখানে এটাকে আবার ব্র্যাকেট দিয়ে আটকে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, গুণ 9%। আমরা কি করেছি এখানে? এই সেল নাম্বার যদি 5 লাখের সমান বা তার সাথে বেশি হয়, তাহলে এই সেল নাম্বার থেকে 5 লাখ আগে মাইনাস করেছি, সেই মাইনাসকৃত ডাটার সাথে যেন 9% গুণ হয়, এটা আমরা বলে দিয়েছি। আবার কমা দে, আবার ইফ এই সেল নাম্বার 5 লাখের বেশি না, যদি 3 লাখের সমান বা বেশি হয়, তাহলে এই সেল নাম্বারের সাথে গুণ করব 3%, যদি 3 লাখের মধ্যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট বলা না থাকে। যদি বলা থাকে তাহলে আবার আমরা সেই মাইনাস করব, তবে 3 লাখের মধ্যে সচরাচর মাইনাস থাকার সম্ভাবনাটা কম, যদি থাকে তাহলে আমরা যেন মাইনাস করে দিতে পারি। আবার কমা দিয়ে, আবার ইফ এই সেল নাম্বার যদি 3 লাখের কম হয়, তাহলে এই সেল নাম্বারের সাথে গুণ হবে 1%। সবগুলো ব্র্যাকেট একসাথে আমরা শেষ করে দেব 3টা। আমাদের ডিসকাউন্টে তাহলে ওটা চলে আসছে। 5 লাখ টাকার উপরে আছে হচ্ছে 20,500 টাকা, তার 9% আসছে, এটা 1845 টাকা। দেখি তো
সমান 20,500 গুণ 9%। দেখেন 1845 টাকা। তার মানে আমার কিন্তু সূত্র মিলে গেছে। যদি আমরা 3 লাখ টাকার উপরে হয় নাই, 3 লাখের কম আসছে, তাই না? তার মানে আমাদের 1% টোটাল ভ্যালুর 1% টাকা এখানে চলে আসছে। যদি আমরা এটা 2 দিই তাহলে হচ্ছে 3,20,000 আসছে। তাহলে 20,500 টাকার 3%, দেখি কত টাকা হয়, সমান হচ্ছে 20,500 গুণ 3%। আমরা ম্যানুয়ালি আলাদা এক জায়গাতে করে ওই 3 লাখ টাকার উপরে হলে পরে সরাসরি দেওয়া হয়েছে, ওখানে মাইনাস দেওয়া হয়নি ফর্মুলা। ও 3 লাখ টাকা উপরে যত টাকা আছে তত টাকারই তো না। দেখেন যে 9,650 টাকা কিন্তু আসা করছে। তো সূত্রগুলো তৈরি করার পর আমরা আলাদা এক জায়গাতে এভাবে টেস্ট করে দেখতে পারি আসলে আমার এটা ঠিকঠাক হয়েছে কিনা। ট্যাক্স গ্র্যান্ড টোটাল থেকেই তো ট্যাক্সটা হয়। সো গ্র্যান্ড টোটাল গুণ যত পার্সেন্ট ট্যাক্স বলবে সেই পার্সেন্টটা ট্যাক্স আকারে তৈরি করে দেব এবং আমরা গ্র্যান্ড টোটাল করব। হচ্ছে টোটাল করব গ্র্যান্ড টোটাল মাইনাস ডিসকাউন্ট প্লাস ট্যাক্স। তাহলে আমাদের টোটাল অ্যামাউন্টটা অটোমেটিকলি হয় চলে আসবে। ডিসকাউন্ট ট্যাক্স, ডিসকাউন্টটাই হচ্ছে ইফ কন্ডিশন, এই জায়গাতে হচ্ছে আমাদের ভিলুকআপ কন্ডিশন। আর এই তিনটাতে আমাদের আলাদা একটু কাজ করতে হয়। এখানে তো এটা আসেনি, সো এখানে আমরা হচ্ছে ফরম্যাট পয়েন্টার এটা করে দিই। বলুন কারো কোনো কনফিউশন আছে কিনা এতটুকুতে? আর হচ্ছে এই পাশে আমরা যেটা করেছি তা হচ্ছে পেইড লিখে দিয়েছি। সো পেইডটা আমরা কি করতে পারি, এতটুকুকে সিলেক্ট করে মার্জ করতে পারি এবং সেটাকে আমরা পেইড লিখে দিতে পারি। এই পেইডটাকে আমরা এই কর্নার থেকে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ করে দিলেই এটা অ্যাঙ্গেল হয়ে যাবে। আর তো ফন্টটা একটু বাড়িয়ে দিলেই, এটা হচ্ছে 11 ফন্ট, এটা আমি করে দিচ্ছি 24 ফন্ট, তাই বড় হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ইনভয়েস। বলেন ইনভয়েসে কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার, এখন শুধু প্র্যাকটিস করা লাগবে। আপাতত নেই স্যার, মানে প্র্যাকটিস করলে হয়তো বা কিছু মানে তখন বেরোতে পারে। প্র্যাকটিস করলে এখন আপাতত বুঝতে পেরেছি তো। যখন পারবো তখন হয়তো কিছু সমস্যা বের হতে পারে। এখন আপাতত মানে আপনার ওইগুলো বুঝতে পারছি। তো প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রকার সমস্যা হয়, কোনটাতে সমস্যা হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করলেই আমরা যে পারি সেটা অ্যান্সার দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। ওকে, সো এটা যদি হয়ে যায় তাহলে আমরা তৈরি করতে পারি। এখন হচ্ছে ইলেকট্রিসিটি বিল, এটাও খুবই সহজ, এটাও আমাদের খুবই সহজ। আমাদের যেটা করতে হয় তা হচ্ছে সেম একইভাবে মিটার নাম্বারকে আমাদের ভ্যালিডেশন করতে হবে, যা কিনা আমরা 2বার অলরেডি ভ্যালিডেশন করা দেখে আসছি। মিটার নাম্বারে কীভাবে ভ্যালিডেশন করবো, আমরা এখান থেকে আমরা সরাসরি চলে যাব কাস্টমে। এখানে আমরা সেম অ্যান্ড কী যেন আছে না আমাদের, আমরা তো এটা পারি ঠিক না? কাউন্ট ইফ সেল নাম্বার লক কমা প্রথম সেল নাম্বার ব্র্যাকেট শেষ লেস দেন 2, আমাদের মিটার নাম্বারটা ভ্যালিডেশন হয়ে গেছে। কাস্টমার নামের ক্ষেত্রে ABCD যাই থাকুক, আপনি হুবহু যা থাকবে সেটা কিন্তু লিখে দেবেন, আপনি অন্য কিছু কিন্তু লেখা যাবে না। এই জায়গাতে নতুন একটা অপশন আসছে, সেটা হচ্ছে ডেট। ডেটে তারা বলে দেবে কোশ্চেনে যে এত থেকে এতর মধ্যে ডেট হবে। এখানে কিন্তু আমি অলরেডি একটা লিখে রাখছি 1 মার্চ 2024 থেকে 30 জুন 2024 পর্যন্ত এই ডেটটা হবে মনে করি। এখানে যদি এরকম কোনো একটা ডেট তারা স্পেসিফিকভাবে বলে দেয়,
স্পেসিফিক এই ডেটটা তারা বলে দিল যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে হবে, এর বাইরে অন্য কোনো ডেট নেবে না, ইনপুটই নেবে না। তো তাহলে আমরা কি করতে পারি, সিলেক্ট করে সেম ভ্যালিডেশন, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন এই জায়গাতে যেটা আছে তা হচ্ছে ডেট আছে, লিস্টের নিচেই কিন্তু আমাদের ডেট আছে, ঠিক না? ডেট সিলেক্ট করলে বিটুইন আছে, তাহলে স্টার্ট ডেট এবং ইন্ড ডেট, আমরা স্টার্ট ডেট এবং ইন্ড ডেট লিখে দিতে পারি। সো আমাদের আছে কি 1 মার্চ 2023, তাহলে আমরা জানি যে এক্সেলে মাসটা সবার আগে থাকে, ঠিক না? সো 3 মাস 1 তারিখ 2024 সাল। ইন্ড ডেটে কি হবে, 6 মাস 30 তারিখ 2024 সাল। এটা নিচ্ছে না, কেন নিচ্ছে না কেউ কি বলতে পারবেন? আপনার পিসি সেটিংটা মনে হয় ওই সেলটা ডেট ফরম্যাটে সাজানো নাই, তাই প্রথমে আমাদের গিয়ে ডেট ফরম্যাটে সাজাইতে হবে এর জন্য। ডেট ফরম্যাটে সাজানো নেই এমনটা না, আমরা বলেছি যে প্রথমে মাসের নামটা হবে, কিন্তু আমার যে আমার কম্পিউটারে যে ডেট টাইম দেয়া আছে এখানে আগে আছে তারিখ তারপরে মাস, ঠিক না? তার মানে আমার এখানে ওই তারিখটাই আগে বসাতে হবে, 1 তারিখ 3 মাস 2024 সাল, এখানেও 30 তারিখ 6 মাস 2024 সাল। আমার কম্পিউটারের যেভাবে আছে সেইভাবে এই ডেটটা আমরা বসিয়ে দেব। ওকে করে দিলাম, নিয়ে নিয়েছে কিন্তু। এখন হচ্ছে 1 মার্চ লিখে দিলাম, শুধু 1 মার্চ আসছে। 30 জুন, এই জায়গাতে আবার তারা এইভাবে লিখে দিতে বলবে। সো আমরা ফরম্যাট সেল থেকে ডেট ফরম্যাট থেকে আমরা সেই ডেট ফরম্যাটটা আমরা পরিবর্তন করে নিয়ে নিতে পারবো। এখন যদি আমরা 2024কে 2025 করতে চাই, এখন আর 2025 হবে না, কারণ আমাদের কিন্তু 2025টা এই রেঞ্জের বাইরে চলে যাবে, ঠিক না? 2025 কিন্তু এই যে এগুলো কিন্তু আর ইনপুট নেবে না, আমি জাস্ট ড্র্যাগ করে এনেছি বলে সেগুলো আসছে, বাট এগুলো নেবে না। 1 জুন, 1 সেপ্টেম্বর লিখতে গেলে আর নেবে না, কারণ সেটা ডেট রেঞ্জের বাইরে চলে যাবে। সো ডেট রেঞ্জটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে কম্পিউটার বা আমার সিস্টেমে মাস আগে আছে নাকি দিন আগে আছে সেটা একটু খেয়াল করব আমরা। এরপর আমরা সেখান থেকে ডেটা ভ্যালিডেশনে আমরা ডেট সিলেক্ট করব, বিটুইন থাকা অবস্থায় স্টার্ট ডেট এবং ইন ডেট আমাদের কোশ্চেনে যেটা বলা থাকবে সেটা লিখে ওকে করে দেব। তাহলে আমাদের ডেটের কাজটা শেষ হয়ে যাবে। মিটার নাম্বার একটা ভ্যালিডেশন, ডেটে একটা ভ্যালিডেশন, এই দুইটা ভ্যালিডেশন আছে আমাদের। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। প্রিভিয়াস ইউনিট এবং কারেন্ট ইউনিট সেটা তো কোশ্চেনে যা লেখা থাকবে সেটাই আমরা লিখে দেব। এবং কারেন্ট ইউনিটেও আমরা লিখে দেব। কনজিউমড ইউনিটে কি হয়, আমি কারেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিটটা মাইনাস হয়, আমি কত ইউনিট ব্যবহার করেছি সে ওইটা যেন হয়। তাহলে আমার এখন যে ইউনিটটা আছে তার ইউনিট থেকে আগের ইউনিটটা অবশ্যই বাদ যাবে। মনে করে আমার ইউনিটে এই মাসে হচ্ছে 500 ইউনিট, সামনে মাসে তাহলে নিশ্চয়ই 510 হবে, কারণ আমি তো ব্যবহার করেছি। কিন্তু কোশ্চেনে যেটা থাকতে পারে তা হচ্ছে এই জায়গাতে একটু উল্টা থাকতে পারে, দু একটাতে কারেন্ট ইউনিটটা ছোট থাকতে পারে, সেক্ষেত্রে নেগেটিভ ভ্যালু আসবে। কারেন্ট ইউনিট যদি ছোট থাকে তাহলে সেটা নেগেটিভ ভ্যালু আসবে। যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে অ্যাসেসর যে ডিসিশন দেবে সেই ডিসিশন অনুযায়ী কাজ করতে হবে আমাদের।
অ্যাসেসর যদি বলে যে এটাকে অল্টার করে দেন, কোশ্চেনে ভুল আছে এটাকে অল্টার করে দেন, তাহলে আমরা অল্টার করে দিলে এই ভ্যালুটা এখানে চলে আসবে, এই ভ্যালুটা এখানে চলে যাবে, তখন কিন্তু আবার পজিটিভ ভ্যালু আসবে। যদি বলে যে না নেগেটিভ আসছে আপনি নেগেটিভ ধরেই বাকি কাজগুলো করেন, তাহলে আপনার সেটা ওরকমভাবে থাকবে। সেটা সম্পূর্ণই অ্যাসেসরের উপর ডিপেন্ড করবে এটাকে অল্টার করবে নাকি করবে না। তবে নর্মালি বেশিরভাগ অ্যাসেসররাই এটা জানে এটাকে অল্টার করতে হয়। দু একজন অ্যাসেসর আছে যারা একটু কম জানে বা একটু টাইপের, তারা বলে যে কোশ্চেনে হাত দেওয়ার ক্ষমতা আমাদের নাই, কোশ্চেনে যা বলা আছে সেটা আমাদের কাজ করতে হবে। সো যদি এরকম বলে তাহলে আমরা ওইরকমই করব, তাতে কোনো সমস্যা নাই। আছে হচ্ছে আমাদের ইউনিট কস্ট, আমাদের যে ইউনিট কস্ট আমাদের বের করতে হবে, যত ইউনিট ব্যবহার করেছি তার আমরা কত টাকা আসছে সেটা বের করতে হবে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা তারা কিছু বলে দেবে যে যদি 400 ইউনিট হয় তাহলে কত টাকা করে রেট, 251 থেকে 400 হলে কত টাকা রেট, 151 থেকে 250 হলে কত টাকা রেট, এরকম তারা আমাদেরকে বলে দেবে। সো এখানে অনেকেই অনেকভাবে তৈরি করতে পারি আমরা, অ্যান্ড বিটুইন বিভিন্ন কিছু দিয়ে করতে পারি, বাট আমরা এত কিছু ঝামেলা না যে আমরা শুধুমাত্র ইফ কন্ডিশন ব্যবহার করব, আমরা শুধুমাত্র ইফ কন্ডিশন ব্যবহার করব। ইফের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে সবচাইতে বড় যে ভ্যালুটা আছে সেই ভ্যালু থেকে আমরা শুরু করব। আমাদের কত হচ্ছে 401, তাহলে আমরা এখানে কি লিখব, সমান ইফ এই সেল নাম্বার যদি 401-এর সমান বা বেশি হয় তাহলে ওই সেল নাম্বারের সাথে G2-র সাথে গুণ হবে 7 টাকা, 7 টাকা পার ইউনিট বলা আছে। আবার ইফ কন্ডিশন যদি G2 is greater than equal 251 টাকার চাইতে সমান বা বেশি হয় তাহলে G2-র সাথে আমরা কত গুণ করব, 6 টাকা 50 পয়সা, 6 টাকা 50 পয়সা। আবারও ইফ G2 যদি 151 চাইতে সমান বা বেশি হয়, এই যে আমি 151 সমান বা বেশি লিখতেছি, এখানে আমি চাইলে এই সমান না দিয়ে আমি এখানে 150ও বলে দিতে পারি, তাও কিন্তু একই কথা, 150 চাইতে বেশি মানে তো 151। যেহেতু কোশ্চেন 151ই লেখা থাকে যার কারণে আমরা এটাকে সমান চিহ্ন দিয়ে দিচ্ছি। এটা আমরা যেভাবে আমরা ম্যানেজ করি এটাতে কোনো প্রকার সমস্যা নেই। তাহলে কত হবে, G2 গুণ কত টাকা করে যেন, 6 টাকা করে। এভাবে আমরা বাকিগুলো আমরা লিখে ফেলবো, তাহলেই হয়ে যাবে। আমার এখানে হচ্ছে টাকা কম আসছে যার কারণে এরকম আসছে, আমি এখানে আরেকটা 1 লিখে দিই, চলে আসবে। এইগুলোতে নেগেটিভ ভ্যালু আসছে যার কারণে এটা হচ্ছে ফলস আসছে, এগুলোতে নেগেটিভ ভ্যালু যার কারণে এটা ফলস আসছে। আমাদের কিন্তু কোশ্চেনে 1 থেকে বলা 0 থেকে 75 ইউনিট পর্যন্ত হলে 4 টাকা 75 পয়সা, যদি 0-র কম হয় বা নেগেটিভ ভ্যালু হয় এটা কিন্তু কোশ্চেনে বলা থাকবে না। তাই লাস্টে যেটা করতে হবে তা হচ্ছে যদি ইফ ওই সেল নাম্বারটা G2 লেস দেন 0 বলে দেবো আমরা, 0 চাইতে যদি কম হয় তাহলে 0 টাকায় আসবে। এটা আমরা যদি লাস্টে আমরা বলে দিই তাহলে আর কোনো প্রকার ফলস আসবে না। যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে আমরা জাস্ট সবার লাস্টে যে এই কথাটুকু লিখে দেব যদি অ্যাসেসর অল্টার করতে না বলে, তাহলে যেন আমাদের কোনো প্রকার ইউনিট কস্ট না আসে। বুঝতে পেরেছি? এটা কিন্তু শুধুমাত্র ইফ কন্ডিশন, ইফের বাইরে কোনো কিছু নাই। ঠিক আছে, কোনো কনফিউশন? জি স্যার। না স্যার। কোনো কনফিউশন নেই। মিটার চার্জ একদমই সহজ, তবে একটু স্যার এখানে আমার একটু কথা আছে স্যার। বলেন। স্যার আমার কথা হচ্ছে যে আমরা যে দেশ গ্রামে যে মিটারটা ব্যবহার করি, অনেক ক্ষেত্রে আগে একটা নিয়ম ছিল যে সর্বনিম্ন মিটার চার্জ দিতে হবে 105 টাকা।
আপনার কথাগুলো আমি বলি আমি বলি টাকা দিতে হবে। আমি বলি আপনার কথাগুলো প্রথমত কেটে কেটে আসতেছে, কথাগুলো বুঝতে পারতেছে না আমি। তবে আপনি যেটা বলতে চেয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি, এবং এরকম কোশ্চেন সচরাচর আসে আমার কাছে। আমরা যেটা গ্রাম অঞ্চলে যে সকল মিটারগুলো ব্যবহার করি তা হচ্ছে 1 থেকে 100 ইউনিট বা 1 থেকে 25 ইউনিট পর্যন্ত হলে এক রেট, 25 ইউনিটের বেশি হলে রেট ভিন্ন হয়ে যায়। এক্ষেত্রে 1 থেকে 25 ইউনিট পর্যন্ত একটা রেট, 26 থেকে 50 ইউনিট পর্যন্ত মনে করি যত টাকা সেটা ওই ইউনিট থেকে বাদ দিয়ে বাকি রেট হয়, ঠিক না? এমনটা আমাদের গ্রাম অঞ্চলে হয়। জি স্যার, জি জি কিন্তু আমাদের তো এই কোশ্চেনে বা জি আমাদের ওরকম কোনো কিছু চাই নাই। আমরা কেন জটিল করতে যাব? বুঝতে পেরেছি? আগেই বলেছি আমি জি স্যার, বুঝতে পারছি। যা যা জানি খুব ভালো জানি, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার পরীক্ষায় পাশ করার জন্য আমার এত কিছু জানা যাবে না। মনে করি আমরা কিছু জানি না, কোশ্চেনে যেটা চেয়েছে আমাদের হুবহু সেটাই শুধুমাত্র করতে হবে, এর যে বেশি কিছু আমরা করব না। ওকে, আমাদের কোশ্চেনে স্যার, অনেক কিছু নিয়ে 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 নিলে ওরা ঝামেলা হয়ে যাবে হ্যাঁ, স্যার। অনেক কিছু করতে যাবেন, ওটাকে আরো বেশি পেঁচাবে। কারণ অ্যাসেসররা যে আসলে ভালো মানুষ হয় এমনটা কিন্তু না। আমি একজন অ্যাসেসর, আমি যত বেশি ভালো এমনটা কিন্তু না, আমি কিন্তু অনেক পেঁচাই, এবং আমার কাছ থেকে পাশ করাটা খুবই কঠিন যে কারো হয়। বুঝতে পেরেছেন? সো আপনি 100% আপনি পারবেন, তাহলে আমি আপনাকে পাস করে দেবো। আপনি পারবেন না, আমি আপনাকে পাস করাবো না। আপনি কোশ্চেনের বাইরে কোনো একটা কাজ করছেন, আপনি কেন করছেন আমি আপনাকে জিজ্ঞাসা করবো, সেটা কেন করছেন আপনি? মন মতলবি কোনো কিছু করার এখতিয়ার পরীক্ষা চলাকালীন সময় আমাদের কারোরই নাই। পরীক্ষায় কোশ্চেনে যা আছে হুবহু আমাদের সেটা করতে হবে। পরীক্ষায় এতটুকু চাইছে, আমরা এতটুকু করবো। ওকে স্যার? স্যার ইউনিট স্যার কস্টে ওই যে দুইটা ফলস আছে, এটা একটু বুঝলাম না স্যার। বুঝিনি। ইউনিট কস্ট ওটা ফলস আছে একটা, আর লাস্টে একটা ও ফলস ফলস আছে। আসছে, কারণ এটা হচ্ছে আমি তো সূত্রটা শেষ করিনি, আমি 151 বেশি লিখেছি, ও বলেছে এভাবেই বাকিগুলো হবে। তো 151 চাইতে কম হয়েছে এটা, যার কারণে ফলস আসছে। আমি যদি সবগুলো কন্ডিশন লিখতাম তাহলে এটার ফলস আসতো না। আমি একটু ফাঁকে বাজে দিছি, আপনাদের করতে বলেছি, আমি একটু ফাঁকে বাজে দিছি, বুঝেন না? এটা শুনি নাই স্যার এই কথাটা। ঠিক আছে, আসতে হচ্ছে মিটার চার্জ। মিটার চার্জে বলে দেবে যে ফিক্সড 500 টাকা, তবে মিটার চার্জটা হচ্ছে ফিক্সড 300 টাকা। তবে সে কোনো না কোনো ইউনিট যদি ব্যবহার করে, সে যদি 1 ইউনিটে ব্যবহার করে তাহলে তাকে মিটার চার্জ দিতে হবে, যদি কোনো ইউনিট ব্যবহার না করে তাহলে তার মিটার চার্জ আসবে না। এখানে তাহলে ইফ কন্ডিশন, ইফ এই সেল নাম্বার যদি 1-এর সমান বা বেশি হয় তাহলে হচ্ছে 500 টাকা, যদি 1-এর সমান বা বেশি না হয় তাহলে মিটার চার্জ 0 টাকা। যে সকল জায়গাতে 0 আছে, 1-এর সমান হয় নাই, তার মানে মিটার চার্জ তো আসে নাই। এখানে কমাতে আরেকটা 0 বসিয়ে দিতে হবে, তাহলে ফলস আসবে না। যে সকল জায়গাতে 1 ইউনিটও ব্যবহার হয় না সেখানে কোনো মিটার চার্জ নাই, যেখানে 1 ইউনিটে যাতে বেশি আসছে সেখানে মিটার চার্জ আসছে শুধুমাত্র। বুঝতে পেরেছি? যেখানে কোনো না কোনো ইউনিট আছে সেখানে মিটার চার্জ আসছে, যেখানে কোনো ইউনিট নাই সেগুলো 0 চলে আসছে। এটাই তারা বলে। আমাদের ছোট্ট একটা সূত্র, ইফ কন্ডিশন, এটা আমরা করতে পারি কিনা এটাই তাদের মেন উদ্দেশ্য। ওকে, আচ্ছা, হচ্ছে আমাদের ভ্যাট। ভ্যাটটা নর্মালি আমাদের যে ইউনিট কস্ট থেকে আসে, ইউনিট কস্ট গুণ মনে করি 5% ভ্যাট চাইল, 5% করে আমরা ওকে করে দিলাম। তাহলে টোটালে কি হবে? ইউনিট কস্ট যোগ মিটার চার্জ যোগ ভ্যাট, এই করে তো আমাদের যোগ করতে হয়। এখানে আমরা অতি উৎসাহী অনেকেই আছি তারা সবগুলো একসাথে যোগ করে দিই, এমনটা যেন আমরা না করি, কারণ আমাদের টাকার হিসাবগুলো শুধুমাত্র যোগ হবে।
আবার অনেকে আছে যে গুণ করে দেই, যোগ চিহ্ন দিতে যে ভুল করে আমরা গুণ করে দিই, এমনটা যেন না করি। আমি যেহেতু বিভিন্ন জায়গাতে অ্যাসেসমেন্ট নেই, সো আমি এরকম অনেক পাই যে গুণ করে বা সবগুলো একসাথে যোগ করে। আমাদের ক্ষেত্রে যেন এমনটা না হয়, এটা হচ্ছে সবার কাছে পরামর্শ। ম্যাক্সিমাম মিনিমাম তো আমরা করতেই পারি, ম্যাক্সিমাম মিনিমাম তো আমরা করতেই পারি, কোনো প্রকার অসুবিধা নেই। সমান মিন ম্যাক্সিমাম কত ভ্যালু, মিনিমাম কত ভ্যালু, এটা তো আমরা করতেই পারি, এটাতে তো কারো কোনো অসুবিধা থাকার কথা না। স্যাম্পল 2-তে আমাদের যেটা বলবে তা হচ্ছে মিটার নাম্বার অনুযায়ী তার টোটাল টাকাটা চলে আসবে। মিটার নাম্বারটা আমি তাহলে একটু লিখে ফেলি, PB 1 2 3 কয়টা দিয়েছিলাম, কি হবে মিটার নাম্বার আর হচ্ছে টোটাল টাকা। মিটার নাম্বার আমাদের কি করব, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্ট, সোর্সে আমরা এগুলো দেখিয়ে দেব, তাহলে আমাদের এখানে চলে আসবে অটোমেটিকলি। টোটাল টাকাটা আমাদের যেন নিয়ে আসি, অটোমেটিকলি যেন টোটাল টাকাটা চলে আসে, মিটার নাম্বারে এগেনস্টে তার টোটাল টাকাটা অটোমেটিকলি চলে আসবে। সেম অবস্থায় ভি লুকআপ, এটা আমরা জানি অলরেডি, এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, কমা এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, কমা আনবো শুধুমাত্র কিন্তু টোটাল টাকা, কত নম্বর কলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বর কলাম, 10, 0 ব্র্যাকেট শেষ এন্টার। 25 নম্বরের টাকা হচ্ছে 0, আমরা 23 নম্বরের টাকাটা অটোমেটিক্যালি চলে আসে। তারা জাস্ট এটা করলে এর সাথে টাকাটা ঠিকঠাক মতো আসে কিনা এটা তারা চেক করে দেখবে, টাকাটা ঠিকমতো আসছে তার মানে আপনি পারছেন। এ হচ্ছে ইলেকট্রিসিটি বিল, পারা যাবে? এটাতে তো কোনো প্রকার কনফিউশন আছে কিনা বলেন, কনফিউশন থাকলে আমি আবার দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। রেশমি শিকদার আছেন? হ্যাঁ আছেন। আপনি যে অ্যাসেসমেন্ট দিয়েছেন সেখানে কোন টপিকসটা এসেছিল? স্যার এই ইলেকট্রিসিটি বিল ছিল। ইলেকট্রিসিটি বিলই আসছিল। এখন বেশিরভাগ প্রথমবারে কোনটা আসছিল? প্রথমবারে আসছিল যে স্যালারি শিট, আপনি ওই যে প্রথম যেটা দেখেছেন এমপি এমডি জিপিইউ ওইটা। আচ্ছা, স্যালারি শিট আসছিল, এটা না, ওকে এটা হ্যাঁ এটা না, ওই যে আরেকটা দেখে নেন না, হ্যাঁ হ্যাঁ এটাই তো, এটাই এমডি সিও, এটাই তো দ্বিতীয়বার এসেছিল ইলেকট্রিসিটি। স্যার কত 27 নম্বর ব্যাচে কোনটা এসেছিল স্যার? 27তম স্যার ব্যাচে তো মনে নাই। স্যালারি শিট টাঙ্গাইল থেকে তো এসেছিল রিসেন্ট জি তো হতে পারে স্যালারি শিট অথবা ইনভয়েস অথবা ইলেকট্রিসিটি বিল, এই তিনটাই হচ্ছে সবচেয়ে বেশি আসতেছে এখন, তিনটার যে কোনোটাই চলে আসতে পারে। তবে পেন্সিল বক্সে বেশিরভাগই ইলেকট্রিসিটি বিল আসে, কারণ পেন্সিল বক্সে সবাই একটু ভালোভাবে জানে, এটা তারাও জানে, এনএসডি থেকেও জানে যে পেন্সিল বক্সে ওরিয়েন্টেশনটা ভালো হয়, একটু জটিল কিছু দিলে তারা সবাই পারবে, যার কারণে ইলেকট্রিসিটি বিলটাই বেশি দেয়। সেক্ষেত্রে স্যালারি শিট অথবা ইনভয়েস অথবা ইলেকট্রিসিটি বিল তিনটার যে কোনোটা আসতে পারে। আরেকটা আছে হচ্ছে ওয়েজ শিট, আমার সাজেশনে অলরেডি বলা আছে ওয়েজ শিট, এটার কোশ্চেনে ঝামেলা আছে, যার কারণে এটা 2 থেকে 3টা অ্যাসেসমেন্টে আসছে, এরপর আর আসে না, কারণ আমরা যারা অ্যাসেসর আছে তারা কমপ্লেন করেছে এটার কোশ্চেনে ঝামেলা হয়, কোশ্চেন যে পর্যন্ত ঠিক না হবে সে পর্যন্ত এটা আসবে না, সো যার কারণে এটা আসার সম্ভাবনা নাই বললেই চলে। তারপরও যদি আসে, আমি একটু জাস্ট ধারণা দিয়ে রাখি, যদি আসে তাহলে কি হবে। এমপ্লয়ি আইডির ক্ষেত্রে একটু আগে যে রেশমি ম্যাডাম যে কথাটা বললেন যে বাম পাশের নাম্বারগুলো ফিক্স থাকবে, ডান পাশেরগুলো চেঞ্জ হবে, বা শুধুমাত্র নাম্বার হবে বা শুধুমাত্র টেক্সট হবে,
এটা হচ্ছে এখানে, বাট এটা নর্মালি এটা করা যায় না। আমি এখানে অলরেডি লিখে দিয়েছি যে বাম পাশে পিবি ফিক্সড অ্যানাদার 5 ডিজিট আর নিউমেরিক, কিন্তু এটা নর্মালি করা যায় না। এটা তৈরি করতে হলে করা যায়, কিন্তু অনেকগুলো সূত্র একত্রে যুক্ত করতে হয়, যেগুলো আমাদের সিএসএ নাই। গ্রেড না স্যার, আমি এইটা বলি, আমি বলছি যে ওইখানে ইলেকট্রিসিটি বিলটাই আমার আসছিল। হ্যাঁ, ওইখানে ইউনিকাটি ছিল এরকম 1000101 এরকম। হ্যাঁ, এখন আমি ওইভাবেই এটা ভ্যালিড করে দিছি, কিন্তু এসএসআর যখন আমার মানে ওই শীটটা দেখছে, হ্যাঁ, তখন সেই সংখ্যাগুলো কেটে তারপর টেক্সট লাগছে এ বি সি ডি এরকম টেক্সট লাগছে। এখন বলতেছে আপনার এখানে নাম্বার বদলে অন্য কিছু কেন লেখা যাচ্ছে, মানে 6টাই নিচ্ছে টেক্সট, কিন্তু ওই যে নাম্বার ছাড়া নিচ্ছে। এই হ্যাঁ, আমার তো তখন মাথা লেগে গেছে যে কি দিয়ে কি করলাম। মানে আপনি যে লেন্থ দিয়া তারপর ধরো কাউন্টিভ দিয়ে যেভাবে করছেন, আমি অ্যাজ লাইক এরকমই করছি। হ্যাঁ, আমার হচ্ছে নাম্বার 6টাই নিচ্ছে, 6টার বেশি নিচ্ছে না, এবং ইউনিকই নিচ্ছে, কিন্তু সে নাম্বারগুলো সব মুছে দিয়ে এ বি সি ডি এরকম টেক্সট 6টা লিখছে। আর ওইটা তো নিয়ে নিছে, হ্যাঁ, এখন এইটা নিচ্ছে কেন? এই আর কি আমি বলছি, স্যার আমি তো এইভাবেই করছি, তা এইভাবে কেন বুঝতে পারছি না? আপনি একটু দেখাই দেন। হ্যাঁ, দেখাই দেন, আমার এই নচিয়ে দিতেছে। ইয়া ফারুক ভাই, হ্যাঁ, অসুবিধা নাই, আমার এখানে এসে ওরকম কোনো উল্টাপাল্টা কোনো কিছু করবে না, কারণ আমাদের কোশ্চেনে তো ওটা বলা নাই যে এটা নাম্বারই হবে। সো এটা ওই যে আমি প্রতিবাদ করি, কোশ্চেনের বাইরে যে এসএসআর কোনো কিছু করতে পারবে না, এসএসআর চাইলেই মন মতলবি কোনো কিছু করতে পারবে না। এই জন্য আমার এখানে সবসময় ভালো ভালো এসএসআর পাঠায়, কারণ উল্টাপাল্টা কোনো কিছু যেন না হয়। হ্যাঁ, তারপরে সেটা হচ্ছে যে আমার একটা বিষয় আছে, আমার হচ্ছে যে ডেট ভ্যালিডেশনটা হয় নাই। আমি যে ওইখানে ওই যে আপনি প্রথমে যেরকম ওই যে মাস, তারপর তারিখ, তারপর যে বছর এরকম দিয়েছেন না, আমি যে কম্পিউটারে কাজ করছি আমার ওই সেম বলি হচ্ছে। আমি তো আমার ল্যাপটপে প্র্যাকটিস করেছি তারিখ, মাস, বছর, আর আমি ওইখানেই সেম জিনিস দিতেছি, কিন্তু ওইখানে সম্ভবত ওই যে মাস আগে তারিখ পরে তারপর মনে হয় বছর ছিল, ওই ফরম্যাটে ছিল, কিন্তু আমার ওইটা নিতে ছিল না। আমি তো ওইটা খেয়াল করি না, এর জন্য আমার ডেট ভ্যালিডেশন ভুল হয়েছে। তো এইটা ভুল হওয়ার কারণে হয়তো বা স্যার ভাবছে যে আমি জিনিসটা মুখস্থ করে করছি, এজন্য ওইটা কনফিউশনে আমাকে ওইটা জিজ্ঞেস করছে। আমি যদি হয়তো ভালোভাবে মানে বুঝেই উত্তরটা দিতে পারতাম, তাহলে তো বুঝতো যে না আমি মুখস্থ করি নাই। কিন্তু আমার ওইটা কমন দেখে আমি নিজেই কনফিউজড হয়ে গেছিলাম যে কেন হচ্ছে না। ডেটটা যদি ঠিক থাকতো তাহলে আর ওই মিটার নাম্বারে অত বেশি আটকাইতো না বা এরকম কোনো কিছু করতো না। সো অসুবিধা নেই, সেটাই, মানে এখন তো বুঝতে পেরেছি নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারছি যে আপনি বললেন যে এখানে ডেট ফরম্যাটটা যেরকম ছিল আমার এক্সেলে ঠিক ওইভাবে করতে হবে। এই জিনিসটা তো আমার মনে ছিল না, বা আমি এই জিনিসটা বুঝিও নেই। আমার ল্যাপটপে তো আমি ওই প্রথম ডেট, তারপর মাস, তারপর সাল দিয়েছি। তো আমি যে প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়েছি হয়তো বা সেই প্রতিষ্ঠানের ফরম্যাটটা ভিন্ন ছিল, আমি খেয়াল করিনি, তার জন্য আমি ওই ডেট নিয়ে আটকে গেছি। কোনো অসুবিধা নাই। সো এখন তাহলে আমরা সমস্যা নেই, এই তিনটা বিষয় বুঝতে পেরেছি। এরপর হচ্ছে আমরা ওয়েদ শিট একটু যদি আমরা চিন্তা করি, এটা তো ওইরকমই আছে। স্যার একটু কথা ছিল, যেহেতু এই যে রেশমি ম্যাডাম, রেশমি শিকদার আপা বলতেছিল, আপনি যে সাজেশনটা প্রথম দেখাইছিলেন ওইখানে কিন্তু স্যার লেখা হচ্ছে নাম্বার ভ্যালিডেশন, ওখানে টেক্সটের কথা বলা নাই কিন্তু। বাকিটুকু আমি বুঝবো, ওখানে আপনার চিন্তা করা লাগবে না। আমি যেভাবে দেখেছি এতটুকু আপনি করেন, এসএসআর কি করে সেটা আমি বুঝবো না। ও এটা না, উনি বারবার বলতেছিল, তো এইজন্য বললাম যে এখানে কিন্তু 2 নম্বরে আপনি দেখাইছিলেন যে ওইখানে লেখা ছিল ইউনিক আইডি নাম্বার, ওইখানে কিন্তু টেক্সটের কথা লেখা নাই, নাম্বার লেখা। তো এখানে যে কম লিখি যদি ওই সিওএম দুটো তো টেক্সট, এটা তো নাম্বার না, তাহলে টেক্সট লিখছে কেন? এটাই হয়তো বা বলছিল। বললাম তো এটা অন্যান্য ঠিক আছে, অন্যান্য জায়গাতে তো ওইরকম কিছু বলতে পারলেও আমার এখানে সেরকম কিছু বলতে পারবে না, কারণ এখানে আমি আছি। ঠিক আছে স্যার, হয়তো বা এমন হতে পারে স্যার এরকম সেম সমস্যা একটা টাঙ্গাইল সিটিতে করেছে। আমরা কি বলবো যে এটা করা সম্ভব না এক্সেলে, নাকি এটা সিএসএ নাই? আমাদের উত্তরটা কি হবে যদি কেউ জিজ্ঞেস করে? কোনো কিছু আপনাকে বলবে না, ফার্স্ট কথা ওইরকম কোনো কিছু আপনাকে বলবেই না। যদি বলে আপনি সাথে সাথে আমাকে ডাকবেন, এতটুকু তো পারবেন নাকি? জি জি স্যার, অবশ্যই পারবো, কিন্তু এখানে অ্যাসেসমেন্ট হয় ওখানে। জি জি স্যার, অবশ্যই।
এর চাইতে বাইরে আরো অন্য কোনো স্যার। অ্যাসেসমেন্টের সময় আমি তো থাকবো সেখানে। স্যার। বলেন। আমাদের আরেকটা সূত্র দিয়ে করিয়েছিল, সেখানে টেক্সট অ্যালাউড হয় না, মানে আমি নিউমেরিক ডিজিট দিয়ে করতে গেলে নিউমেরিক ডিজিট গুলোই নেয়। আমি কি সূত্রটা আপনাকে পাঠাবো? ওই ইজ নাম্বার দিয়ে? হ্যাঁ, ইজ নাম্বার দিয়ে। তো সেটা আমাদেরকে এভাবেই করিয়েছিল, মানে আমি ল্যানের সূত্রটা আজকে প্রথম দেখলাম, আমি আগে দেখিনি, আমি ইজ নাম্বার দিয়ে করে অভ্যস্ত। আমি যেভাবে করেছি এভাবে করেন, আশা করি এটার জন্য আপনাকে আটকাবে না। জি স্যার। আর যদি মনে করেন যে না, আপনি ওই ইজ নাম্বার দিয়ে করবেন, করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। এক্ষেত্রে যদি মিলে জি স্যার। যদি মিলে তাহলে আটকাবে না, যদি না মিলে তাহলে যা আটকাবে। জি স্যার। বুঝছেন? আমার জি। সেন্টারে অ্যাসেসর কি আসলো সেটা ফ্যাক্ট না, আমার সেন্টারে অ্যাসেসমেন্ট রুমে আমার সবসময় অ্যাক্সেস থাকে। জি স্যার। তো আমি যে কোনো সময় রুমে ঢুকে আমি আপনার সাথে কথাবার্তা বলতে পারবো, কারো কোনো সমস্যা হলে অনেকটাই হেল্পও করতে পারবো, অ্যাসেসর যেই আসুক। জি স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। সো এতটুকুই, এর চাইতে বেশি আর কিছু নাই। ইলেকট্রিসিটি বিলটা যে যতটুকু করিয়েছি এতটুকু করলেই হয়ে যাবে। আর হচ্ছে স্যালারি শিট, ইনভয়েস, ওই হচ্ছে কে যেন রাহাত বলেছিলেন টাঙ্গাইল টিটিসিতে আসছিলেন, হচ্ছে স্যালারি শিট কে গেছিল আছে স্যার? স্যার অ্যাসেসর আসছে, আসছিল নাহিদা ম্যাডাম আসছিল। নাহিদা ম্যাডাম গিয়েছিল, আর জি, আর অমল কুমার। অমলদা গিয়েছিল, অমলদা হচ্ছে পাবনা টিটিসি। জি আর হচ্ছে নাহিদা ম্যাডাম তো হচ্ছে আমাদেরই ম্যাডাম। জি কোনো অসুবিধা নাই। ঠিক আছে। আমাদের এখানে ওই ফারুক ভাই অথবা জসিম ভাই অথবা নূরে আলম, এই তিনজনের মাঝখান থেকে যে কোনো দুজন আসবেন আর কি, বা বাইরের যে কোনো একজন, আর এখান থেকে যে কোনো একজন থাকবে। যে কেউ আসুক, আশা করে কোনো সমস্যা হবে না। তো আমরা ছিলাম হচ্ছে ওয়েজ শিটে। ওয়েজ শিটটা বললাম তো টুলসে ঝামেলা আছে, যার কারণে আসে না এখন। সো এই এমপ্লয়ি আইডিটাতে একটু ঝামেলা, এই পুরোটাতেই মূলত একটু একটু করে ঝামেলা। সো এটা আসবে না। রেজাল্ট শিটটাও আসার সম্ভাবনা খুবই কম, তারপরও যদি আসে তাহলে সেখানেও রোল নাম্বারটা সিম, ইউনিক আইডি এবং ডিজিট ভ্যালিডেশন, আর বাকিগুলো শুধুমাত্র ইফ কন্ডিশন। মার্কসে যদি কেউ 80-র উপরে পায় তাহলে তার জিপে 5 ইফ, এই যে এখানে যে কন্ডিশনটা বলে দেওয়া আছে ওটাই, শুধুমাত্র ইফ কন্ডিশন। সবগুলো কন্ডিশন লেখার পরে আমাদের ঝামেলা হয় টোটাল জিপি এবং টোটাল গ্রেডে। টোটাল জিপিএ এবং টোটাল গ্রেডে আমাদের যে কাজটা করতে হয়, প্রথমেই কেউ যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেই অ্যাবসেন্টের বিষয়টা আগেই আমাদের বলে দিতে হয়। ইফ এখানকার কোনো না কোনোটা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে এখানে অ্যাবসেন্ট আসবে, কোনো না কোনোটা যদি ফেল থাকে তাহলে ফেল আসবে, তারপর হচ্ছে সবগুলো যোগ বিয়োগ হবে। এখানে আমরা বলে দিয়েছি যে ফেল ইন অ্যাবজেক্ট উইল বি এফ, আদারওয়াইজ অ্যাভারেজ হবে। এবং টোটাল গ্রেডে হচ্ছে কেউ যদি ফেল করে তাহলে ফেল আসবে, না হলে গ্রেড আসবে। সেখানে অ্যান্ড বা অর ফাংশন ব্যবহার করতে পারি। যদি আমরা ব্যবহার নাও করি তাও কোনো অসুবিধা নাই, শুধুমাত্র ইফ কন্ডিশন দিয়েই হয়ে যাবে। এক্ষেত্রে ফেলেরটা আগে যাবে এবং অ্যাবসেন্টেরটা আগে যাবে, তারপরে হচ্ছে বাকি ইফগুলো চলে আসবে। যেহেতু এখন পর্যন্ত কোথাও আসে নাই, তাই এটা আসার সম্ভাবনা নাই বললেই চলে, 5%। তারপর আপনারা চাইলে ওই তিনটা করার পর এটাও প্র্যাকটিস করে দেখতে পারেন। আগে হচ্ছে স্যালারি শিট, ইনভয়েস এবং ইলেকট্রিসিটি বিল, এই তিনটা করার পর বাকিগুলো আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন। এই সাজেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখন বলেন, এই তিনটার মধ্যে কারো কোনো প্রকার কনফিউশন আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? জি না স্যার। না স্যার, আপাতত নেই। তাহলে গ্রুপে তো নক করব। হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে গ্রুপে নক দেবেন, আমি আছি সব সময়। জি জহুরুল ভাই। সমস্যা থাকলেও ভিডিওগুলো বারবার রিপিট করে দেখলে সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে, এক্স্যাক্টলি। ভিডিওগুলো আমরা দেখব, তাহলেই আজকের ভিডিওটা একদম পুরোটাই তৈরি হয়েছে আশা করি। কোনো প্রকার স্যার এই ক্লাসগুলো যদি আরো 2-3 দিন আগে নেওয়া হতো তাহলে মনে হয়
2-3 দিন বেশি আগে ভালো তো হতো, আমরা আসলে 2-3 দিন আগে তো আসলে বেশি প্র্যাকটিস করতে ডেট পারতাম, কনফার্ম হয় মানে না। আমাদের জন্য এটা অনেক উপকার হতো। তারপর প্রথমত বলি হচ্ছে 2-3 দিন আগে অ্যাসেসমেন্ট ওরিয়েন্টেশন নেওয়ার কোনো স্যার ডেট সুযোগ নাই। কনফার্ম না হলে স্যার আমি বলি ক্লাস তো আমি বলি 2-3 দিন আগে ওরিয়েন্টেশন নেওয়ার কোনো সুযোগ নাই। 25 তারিখে অ্যাসেসমেন্ট, তার আগের 3 দিন হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন করার কথা, শেষে 22, 23, 24 হবে। বাট এইবার হচ্ছে আমরা যেটা করেছিলাম যে একদিন পর পর আমরা আয়োজন করেছিলাম, রবি, মঙ্গল, বৃহস্পতি, যেন আমরা একদিন প্র্যাকটিস করার জন্য সুযোগ পাই। এই জন্য আমরা একদিন পর পর আমরা আয়োজন করেছিলাম। আচ্ছা, আর একটা বিষয়, যদি একদিন যদি সবাই ওই জায়গায় উপস্থিত থেকে আগের দিন যদি আপনারা চাইলে প্র্যাকটিসের সুযোগটা শনিবারে থাকতো, তাইলে অনেকই মনে হয় ভালো হতো, মানে এই জিনিসটা। শনিবারে আমার ল্যাব খোলা থাকবে। শনিবারে আমার অ্যাসেসমেন্ট আছে, আমি যাব হচ্ছে কিশোরগঞ্জে, আমি থাকবো না, তবে আমার ল্যাব খোলা থাকবে। এক ম্যাডাম থাকবেন, নাহিদা ম্যাডাম থাকবেন, সিবিটিএ লেভেল 4 ট্রেনার এবং অ্যাসেসর পার্ট, যেটা লেভেল 4, ওটারও অ্যাসেসমেন্ট আছে তো 25 তারিখেই, যার কারণে 24 তারিখ হচ্ছে ওটার ওরিয়েন্টেশন হবে। সো যদি মনে হয় যে আমি এসে প্র্যাকটিস করব, কম্পিউটারগুলো কেমন সেটা আমি দেখব, কম্পিউটারগুলো আমি হচ্ছে একটু চালিয়ে দেখব কোনো সমস্যা আছে কিনা, তাহলে আপনি চাইলে শুক্রবারে সকালবেলা এসে সকাল থেকে নামাজের আগ পর্যন্ত প্র্যাকটিস করতে পারবেন, আমার ল্যাব খোলা থাকবে। এক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি আসেন তাহলে নিজেরা গ্রুপ ডিসকাস করে সমস্যাগুলো সমাধান করতে পারবেন। ওকে। এবং যদি স্যার আমি এটাই বলতে চাইছিলাম। দুজনের মধ্যে কেউই না পারেন তাহলে ম্যাডাম থাকবেন, ম্যাডাম আপনাদেরকে হেল্প করুন, আমি ম্যাডামকে বলে দেব। ওকে। আমি শুক্রবার আমি থাকতে পারবো না, কারণ আমার ওরিয়েন্টেড আছে, অ্যাসেসমেন্ট আছে। আমার অ্যাসেসমেন্টে যাওয়ার কথা ছিল হচ্ছে যে মাসুম ভাইদের এখানে, এই ইউসেফ গাজীপুরে যাওয়ার কথা ছিল, বাট পরে আবার বলে যে এখানে অন্যজনকে দিচ্ছি, আপনি একটু কিশোরগঞ্জে চলে যান। আমি বিটিভির অ্যাসেসমেন্টে যাবো আর কি শুক্রবারে। জি, আমাদের এখানে যে সাইমন ভাই আসতেছে আর কি। হ্যাঁ, বায়োটেকের সাইমন। জি জি, হ্যাঁ জানি, আমাকে আগে ফোন করেছিল, আমি কনফার্ম করেছিলাম, পরে বলে যে না, এখানে অন্যজনকে দিচ্ছি, আপনি ওখানে একটু ঝামেলা আছে, ওখানে একটা এক্সপার্ট ল্যাব দরকার, আপনি একটু কষ্ট করে ওখানে যান, কি আর করার। সো যদি কারো কোনো কনফিউশন না থাকে আমাদের এক্সেলে, তাহলে আমরা আজকের ক্লাসটি শেষ করে দেব। আমরা এরপর হচ্ছে স্যার ক্লাস কি আগামীকাল হবে? হ্যাঁ, আগামীকালকে অবশ্যই হবে। আগামীকালকে আমরা পাওয়ার পয়েন্টটা শেষ করে ফেলবো। পাওয়ার পয়েন্টটা খুবই সহজ, পাওয়ার পয়েন্ট করতে আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা থেকে 40 মিনিট। পাওয়ার পয়েন্টটা যেহেতু সহজ, তাই আমি নাও করাতে পারি, আর একজন ম্যাডাম করাতে পারেন, বা যদি আমি অ্যাভেলেবেল থাকি তাহলে আমিও করে দেবো, অসুবিধা নেই। ওটা খুবই সহজ। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আমি ভিডিওটা শেষ